হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি ক্লাস 12-এর সেমিস্টার 3 যে রায়মার্টিনের যে কোশ্চেন ব্যাংক রয়েছে 2026-এর, সেই কোশ্চেন ব্যাংকের মডিউল কোশ্চেন পেপার 2 সলিউশন তোমাদের দেখাবো। দেখো কোশ্চেনটা তোমাদের স্ক্রিনেই আছে, চলো তাহলে এর সলিউশন দেখা যাক। এবং তোমরা দেখবে এর আগে ক্লাসেও আমি মডিউল পেপার 1 তার সলিউশন দেখিয়েছি। তোমরা যদি সেই ক্লাসটা না দেখে থাকো তাহলে অবশ্যই করে দেখো, আশা করি তোমাদের হেল্প হবে। চলো তাহলে আজকের একের দাগ থেকে কোশ্চেনগুলো শুরু করা যাক। দেখো একের দাগের যে কোশ্চেনটা রয়েছে কি বলছে, স্বাভাবিক সংখ্যাসমূহের সেট এন এর উপরে একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। বলছে কি বলছে, দেখো না, এক্স কমা ওয়াই বিলংস টু আর, মানে সেই সমস্ত পেয়ার এক্স কমা ওয়াই রিলেশনের মধ্যে থাকবে যদি তারা কি কন্ডিশন স্যাটিসফাই করে না, এক্স মাইনাস ওয়াই 10 দ্বারা বিভাজ্য, এক্স মাইনাস ওয়াই 10 দ্বারা বিভাজ্য। ওকে, আচ্ছা, যেখানে এক্স ওয়াই কি না, মনে রাখতে হবে এক্স আর ওয়াই আসছে ন্যাচারাল নাম্বার থেকে, কারণ এখানে বলেই দেওয়া আছে যে রিলেশনটা ন্যাচারাল নাম্বারের ওপর একটা রিলেশন। তাহলে বলছে এই যে সম্বন্ধ, এই যে আর, এই আর সম্বন্ধটা কি কি মানে কেমন সম্বন্ধ হবে, সসম, সে হচ্ছে প্রতিসম, সংক্রমণ নাকি সমতুল্য, আমাকে সব কটা চেক করতে হবে। দেখো এই সম্বন্ধটা সসম হবে কেন, কারণ তুমি যে কোনো একটা ন্যাচারাল নাম্বার তুমি নিয়ে নাও, তাহলে তার সঙ্গে তাকে যদি বিয়োগ করি সেটা 0 হয়, এবং 0 সবসময় 10 দ্বারা ডিভিজিবল হয়, 0 অলওয়েজ 10 দ্বারা ডিভিজিবল। এবং 0 যেহেতু 10 দ্বারা ডিভিজিবল, তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে না, এক্স কমা এক্স, যে কোনো ন্যাচারাল নাম্বার এক্সের জন্য এক্স কমা এক্স বিলংস টু আর, মানে হচ্ছে ওই রিলেশনের মধ্যে থাকবে। তার মানে ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকা সমস্ত এলিমেন্ট তার নিজের সঙ্গে নিজের যে পেয়ারটা সবসময় এই যে রিলেশনটা দেওয়া আছে এর মধ্যে থাকবে। তাহলে এখান থেকে আমরা কি দেখছি না, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আরটা কি হচ্ছে, আরটা হচ্ছে সসম হচ্ছে বা রিফ্লেকশন হচ্ছে। ওকে, আচ্ছা, এবারে চেক করব যে এই রিলেশনটা প্রতিসম হবে কিনা। দেখো প্রতিসম চেক করতে গেলে তোমাকে ধরে নিতে হবে যে একটা পেয়ার এক্স কমা ওয়াই রিয়েল নাম্বারে আছে। এবার এখান থেকে আমাদের যদি দেখাতে পারি, যদি দেখাতে পারি যে ওয়াই কমা এক্স রিলেশনে আছে, তাহলে আমরা আরটাকে কি বলবো, সেটা হচ্ছে প্রতিসম। দেখো এক্স কমা ওয়াই আরেতে আছে ধরে নিলে কোন কন্ডিশন মেনটেন করে না, 10 এক্স কমা মানে এক্স মাইনাস ওয়াইকে ডিভাইড করছে। ঠিক আছে, কোনো সংখ্যা যদি কোনো সংখ্যাকে ডিভাইড করে সেটা মানে হচ্ছে এরমভাবে লেখে 10 ডিভাইডস এক্স মাইনাস ওয়াই, সেটাই আমাদের কন্ডিশন। এবারে দেখো 10 যদি এক্স মাইনাস ওয়াইকে ডিভাইড করে, তাহলে 10 মাইনাস এক্স মাইনাস ওয়াইকে ডিভাইড করবে। একটু তুমি ভাবো, 10 যদি 20কে ডিভাইড করে, তাহলে 10 মাইনাস 20কেও ডিভাইড করবে। ওকে, তাহলে আমি কি লিখলাম যে 10 এক্স মাইনাস ওয়াইকে ডিভাইড করছে, দ্যাট মিনস 10 মাইনাস এক্স মাইনাস ওয়াইকে ডিভাইড করবে। তাহলে এর থেকে লজিক কী আসে না, 10 ডিভাইড করবে, দেখো ব্র্যাকেট তুলে দাও, দিলে কী হবে, ওয়াই মাইনাস এক্স, তাহলে 10 ওয়াই মাইনাস এক্সকেও ডিভাইড করবে। তাহলে 10 যেহেতু ওয়াই মাইনাস এক্সকে ডিভাইড করবে, তাহলে এখান থেকে কনক্লুশন কী লেখা যায় না, ওয়াই কমা এক্স বিলংস টু আর। দেখো এক্স কমা ওয়াই বিলংস টু রিলেশনে ধরে নিয়েছি, তাহলে যদি ওয়াই কমা এক্স বিলংস টু আর দেখাতে হয়, তাহলে আমার দেখাতে হবে কি না, দেখাতে হতো এইটা ওয়াই মাইনাস এক্স 10 দ্বারা ডিভিজিবল। তাহলে আমি এখানে সেটাই হচ্ছে দেখালাম যে ওয়াই মাইনাস এক্স 10 দ্বারা ডিভিজিবল হচ্ছে, এবং সেখান থেকে কনক্লুশন কী লিখলাম না, ওয়াই কমা এক্স বিলংস টু আর। তাহলে এখান থেকে যে কনক্লুশন এলো কি না, আরটা হয়ে গেল প্রতিসম, আরটা হলো প্রতিসম। ওকে, এবারে চেক করবো যে সংক্রমণ মানে হচ্ছে হবে কিনা। দেখো সংক্রমণ হতে গেলে মানে সংক্রমণ হবে কিনা চেক করতে গেলে আমার রিলেশন থেকে দুখানা এলিমেন্ট তুলতে হবে। কেমন ধরনের, একটা এলিমেন্ট তুলবে এক্স কমা ওয়াই এই ফরম্যাটের, আর একটা এলিমেন্ট তুলবে ওয়াই কমা জেড, আর একটা এলিমেন্ট তুললাম ওয়াই কমা জেড রিলেশন থেকে তুললাম। তাহলে সংক্রমণ যখন আমরা চেক করব তখন রিলেশন থেকে দুটো এলিমেন্ট তুলবো। দুটো এলিমেন্ট কেমন তুলবো, একটা যদি এক্স কমা মানে ওয়াই তুলি, আর একটা ওয়াই কমা জেড, যাতে করে যেন এই ওয়াই আর এই ওয়াই মানে প্রথম পেয়ারের যে শেষ এলিমেন্ট মানে বা যেটা সেকেন্ড এলিমেন্ট, সেটা যেন দ্বিতীয় যে পেয়ারটা আমি নিচ্ছি তার জন্য ফার্স্ট এলিমেন্ট হয়। ওকে, এরমভাবে আমাকে পেয়ারগুলো নিতে হবে যদি আমি সংক্রমণ হচ্ছে চেক করতে চাই। তাহলে দেখো আমি ধরে নিচ্ছি কি না, ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই রিলেশনে আছে এবং ওয়াই কমা জেড রিলেশনে আছে। আমার চেক করতে হবে এই যে ধারের মানে এই এক্স কমা জেড রিলেশনে আছে কিনা আমার চেক করতে হবে। দেখো এক্স কমা ওয়াই রিলেশনে আছে, তার মানে কি, তার মানে এক্স মাইনাস ওয়াই 10 দ্বারা ডিভিজিবল, তার মানে আমি লিখছি 10 ডিভাইডস এক্স মাইনাস ওয়াই। ওকে, সিমিলারলি ওয়াই কমা জেড রিলেশনে আছে, তার মানে এখান থেকে লেখা যায় 10 ডিভাইডস ওয়াই মাইনাস জেড। ওকে, তাহলে দেখো 10 এক্স মাইনাস ওয়াইকেও ডিভাইড করছে, আবার 10 ওয়াই মাইনাস জেডকেও ডিভাইড করছে। তাহলে এখান থেকে কনক্লুশন কী লেখা যায় না, 10 ডিভাইডস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড। এমন দুটো সংখ্যা যাদেরকে 10 ডিভাইড করছে, তার মানে কি, তার মানে ওই দুটো সংখ্যার যোগফলকেও 10 ডিভাইড করবে, এটাই লজিক আছে। আচ্ছা, দিস ইমপ্লাইজ, তাহলে দেখো 10 ডিভাইডস, এবার দেখো যদি আমি ব্র্যাকেট তুলে দিই, দেখো ব্র্যাকেট তুললে এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি, পড়ে থাকবে এক্স মাইনাস জেড। তাহলে এখান থেকে কনক্লুশন কী আসা গেল না, 10 এক্স মাইনাস জেডকে ডিভাইড করছে, দ্যাট মিনস এক্স কমা জেড এই পেয়ারটা রিলেশনে আছে। তাহলে আমার দেখো আমার তাহলে কী এলো রিলেশন, মানে কী এলো এখানে না, আমি ধরে নিয়েছিলাম যে এক্স কমা ওয়াই বিলংস টু রিলেশন অ্যান্ড ওয়াই কমা জেড বিলংস টু রিলেশন, সেখান থেকে আমার ইমপ্লাই করছে এক্স কমা জেড বিলংস টু রিলেশনে আছে। তাহলে এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই হয়, তাহলে আমরা আরটাকে কী লিখি, তাহলে আমরা আরটাকে লিখি সংক্রমণ, আরটাকে কী লিখি, সংক্রমণ।
বা ট্রানজিটিভ রিলেশান। তাহলে একটা রিলেশান যখন সসম হচ্ছে, প্রতিসম হচ্ছে এবং সঙ্গে সঙ্গে সেটা যেহেতু সংক্রমণ হচ্ছে, তাহলে রিলেশানটাকে আমরা কী ধরনের মানে রিলেশান বলবো? সমতুল্যতা সম্বন্ধ। তার মানে আমাদের এখানে হচ্ছে অপশান সিটা ঠিক। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 2 দাগের অঙ্কটা কি বলছে? বলছে দেখো এ একটা সেট যার মধ্যে 1 2 3 তিনটে এলিমেন্ট আছে। বলছে এই সেটে মানে এর ওপরে একটা সম্বন্ধ নিচে আর বলে দেওয়া আছে। এবারে দেখো বিবৃতি 1-এ কী বলছে? এর ওপরে আর সম্বন্ধটা কি বলছে? প্রতিসম। আর বিবৃতি 2-তে কী বলছে? আর সম্বন্ধটা সংক্রমণ। দেখো যে সম্বন্ধটা আমি প্রতিসম চেক করব সেটাতে আমার কী চেক করতে হবে না, আর এর মধ্যে যেই সমস্ত এলিমেন্ট আছে এবং যতগুলো আছে সবার জন্য তার উল্টো পেয়ারটা আর এর মধ্যে থাকতে হবে। তার মানে আর এর মধ্যে যদি এক্স কমা ওয়াই পেয়ার থাকে তাহলে আমি চেক করব তার জন্য আর এর মধ্যেই ওয়াই কমা এক্স পেয়ারটা আছে কিনা, মানে তার উল্টো পেয়ারটা আছে কিনা। এরকম করে যতগুলো পেয়ার থাকবে সবার জন্য তোমাকে চেক করতে হবে। দেখো আর এর মধ্যে 1,1 তাকে মানে তাহলে একে উল্টে দিলে 1,1ই হবে। আরে মানে ও নিজেই, ঠিক আছে। আর এর মধ্যে 2,2 আছে, তাহলে একে উল্টালে 2,2 মানে ও হচ্ছে নিজেই। দেখো আর এর মধ্যে 3,3 আছে, তাহলে ওকে উল্টে দিলে 3,3 ও নিজেই। আচ্ছা আর এর মধ্যে 2,3 আছে, একে উল্টালে 3,2 মানে দেখো 3,2 ওর ঠিক পাশেই আছে, তার মানে আছে সেম। এবারে 3,2কে যদি মানে যদি তুমি চেক করো উল্টালে কি 2,3, তার মানে সেও দেখো আর এর মধ্যে আছে, তার মানে এই দুটো আছে। একটা উল্টালে আরেকটা হচ্ছে, সিমিলারলি এই দুটো একটা উল্টালে আরেকটা হচ্ছে, সবগুলো আর এর মধ্যে আছে। তার মানে আর এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটার জন্য তার উল্টো এলিমেন্টটা সেও আর এর মধ্যে আছে। তার মানে আমরা কি হবে? আর হচ্ছে প্রতিসম সম্বন্ধ, তার মানে এটা ঠিক। আচ্ছা এবারে চেক করতে কি বলছে যে আর সংক্রমণ হবে কিনা। দেখো আর যখন তুমি সংক্রমণ চেক করবে তখন তুমি কি চেক করবে না, তখন তুমি চেক করবে যে আর এর মধ্যে যদি এই রকম দুটো এলিমেন্ট থাকে, কিরকম না এক্স কমা ওয়াই আছে আবার ওয়াই কমা এক্স আছে। যদি এই রকম, ভালো করে শুনবে, যদি এই রকম আর এর মধ্যে দুটো এলিমেন্ট থাকে তাহলে আমাকে চেক করতে হবে যে এই ওয়াই ওয়াই মিলে গেলে তাহলে ধারের দুটো, সরি এটা ওয়াই কমা এক্স নয়, ওয়াই কমা জেড। আর এর মধ্যে যদি এই রকম দুটো এলিমেন্ট থাকে, কীরকম না একটা এলিমেন্টের সেকেন্ড যে পদ তার সঙ্গে অন্য একটা এলিমেন্টের প্রথম পদ যদি মিল থাকে তাহলে আমাকে চেক করতে হবে ওই দুটো এলিমেন্টের ধারের যে দুটো পদ তাদেরকে নিয়ে যে পেয়ারটা তৈরি হবে সে আরে আছে কি নেই। যদি এই রকম যতগুলো পেয়ার পাবো, এই রকম দুটো করে এক্স কমা ওয়াই এবং ওয়াই কমা জেড, এই ধরনের যতগুলো পেয়ার পাবো তাদের সবার জন্যে যদি এক্স কমা জেড আরেতে থাকে তাহলে সেটাকে আমরা সংক্রমণ বলবো। এখানে একটু জিনিস চেক করো তো, মানে তোমাকে কী করতে হবে? দেখো তোমাকে প্রতিটা ধরে ধরে চেক করতে হবে। কীরকম? যেমন দেখো তুমি 1,1 দেখলে, প্রথম 1,1, দেখো এর শেষ হচ্ছে কী দিয়ে? 1। তাহলে তুমি দেখবে কার শুরু হচ্ছে 1 দিয়ে, দেখো এর শুরু হচ্ছে 1 দিয়ে। তাহলে এর যেহেতু 1,1 শেষটা 1 আর এই যে 1,2 শেষ মানে শুরুটা 1, তাহলে এই 1 আর এই 1 যদি বাদ দাও তাহলে দেখো ধারের যে দুটো এলিমেন্ট তাদের নিয়ে যদি আমি পেয়ার করি কী আসবে? 1,2। দেখো এই 1 আর এই 2 পেয়ার করলে কী হবে? 1,2। দেখো 1,2 পেয়ারটা এতে আছে কিনা, মানে দেখো এখানে 1,2 পেয়ারটা এর নিজেই, তার মানে এর জন্য আছে। তাহলে এরম করে তোমার প্রত্যেকটা চেক করতে হবে যে কার জন্য আছে অথবা কার জন্য নেই। আমি এখানে তোমাকে দেখাচ্ছি একটা, দেখো এই দেখো এখানে দেখো এই 3,2 এই একটা পেয়ার আর 2,1 এই একটা পেয়ার। দেখো তো 3,2-এর যে 3,2-এর যে পেয়ারটা তার লাস্টে দেখো লাস্টে 2 আছে, আর 2,1-এর যে পেয়ারে প্রথমে হচ্ছে 2 আছে। তোমরা যেটা বলতে চাইছি 3,2-এর পেয়ার আর 2,1, তাহলে দেখো তো এর 2 আর এর 2 মিলে গেল। তাহলে আমার দেখতে হবে 3,1 আরেতে আছে কিনা। তাহলে দেখো 3,1 আরেতে আছে, দেখো 3,1 আরেতে নেই। তার মানে কি? তার মানে আমি এই রকম দুটো পেয়ার পাচ্ছি যার শেষটা এবং অন্য একটা পেয়ারের শুরুটা সমান, কিন্তু তাদের দ্বারা তৈরি যে নতুন পেয়ার 3,1 ধারের দুটো নতুন পেয়ার সে আরের মধ্যে নেই। তার মানে কি? এটা সংক্রমণ হবে না। তাহলে প্রতিসম হলো, সংক্রমণ হবে না। তার মানে কি? বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা। দ্যাট মিনস অপশান এ আমাদের কারেক্ট। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট 3 দাগের অঙ্ক দেখো কী বলছে? দুটো ম্যাপিং দেওয়া আছে, এফ একটা ম্যাপিং রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, জি আর একটা ম্যাপিং সেটাও রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার। আর দুটো ম্যাপিংয়ের কম্পোজিশন দেওয়া আছে, একটা দেওয়া আছে জি কম্পোজ এফ অফ এক্স বলে একটা নিয়ম দেওয়া আছে, আর একটা হচ্ছে এফ কম্পোজ জি অফ এক্স বলে একটা নিয়ম দেওয়া আছে। বলছে তাহলে এফ এক্স আর জি এক্স ফাংশন কী হবে, কোন ফর্ম্যাটে থাকবে, নিচের 4টে অপশানে কোনটা। দেখো এই অঙ্কটা করতে গেলে কী করবো আমরা? এটা প্রথমে এই যে জি কম্পোজ এফ আছে এটাকে আমরা ছাড়িয়ে নেবো, তারপর এটা আমি লিখছি জি অফ এফ এক্স। আমরা জানি জি কম্পোজ এফটাকে এরকমভাবে লেখা যায় জি অফ এফ এক্স। আচ্ছা দেখো তো এইটা, দেখো এইটা একটা ফর্মুলা আসছে, এটা লিখলে কী হয়? দেখো এটা হচ্ছে 2x + 1 তার হোল স্কোয়ার। ওকে, সিমিলারলি ভাবে দেখো এইটা যদি আমি কাজ করি তাহলে এই দিকেরটা কী হবে? এইটা আমি লিখতে পারবো এফ অফ জি এক্স, আর এটা যেমন আছে ডান দিকেরটা এটা এরকম রেখে দেবো। এবার আমরা দেখবো এফ আর জি এর মান কোনটা ধরলে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে। দেখো আমরা একটা একটা অপশান চেক করবো। ধরো অপশান এ প্রথমে নিলাম, দেখবে এখানে এফ এক্সটা আগে আছে দেন জি এক্স আছে। তাহলে প্রথমে যে আছে অপশানে সেটাকে আমি এফ এক্স ধরবো। তাহলে এফ এক্স সমান কত? এফ এক্স সমান 2x + 1। আর জি এক্স সমান কী নিয়ে নেবো? দেখো জি এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার। এটা তোমাকে অপশান চেক করতে হবে, আদারওয়াইজ কোনো মানে নিয়ম নেই। দেখেও একটা বোঝা যায়, যদি তুমি সেরকম প্র্যাকটিস করে দেখে বুঝতে পারো তাহলে তো খুবই ভালো। আর যদি দেখে বুঝতে না পারো তাহলে মানে সেটা হচ্ছে অপশান টেস্ট
টেস্ট করবে। দেখো ফার্স্ট আমি জি কম্পোজ এফ বের করি, ধরো জি কম্পোজ এফ এক্স, তাহলে জি কম্পোজ এফ এক্স মানে কি জি অফ এফ এক্স। দেখো তো এফ এক্সের মান কত, এফ এক্সের মান 2x+1, তাহলে এটা লিখলাম জি অফ 2x+1। প্রথমে দেখো এই যে এফ এক্স ছিল, এফ এক্সের এই মানটা এখানে পুট করে দিলাম। দেখো তো দিতে এবারে জি এক্স মানে কত এক্স স্কোয়ার, তার মানে জির পাশে এই এক্সের জায়গায় যাকে ইনপুট দেবো সে আউটপুট কী দেবে, দেখো সে আউটপুট দিচ্ছে তার স্কোয়ার হয়। দেখো আমি আবার বলছি এখানে যা ইনপুট দেবে সেটা কি আউটপুট দিচ্ছে, ওর স্কোয়ার। তাহলে এখন ইনপুট কত হয়েছে, এখন ইনপুট হয়েছে 2x+1, তাহলে কি আউটপুট দেবে না 2x+1 তার হোল স্কোয়ার। তার মানে দেখো আমাদের কী এলো, জি কম্পোজ অফ এফ অফ এক্স সমান 2x+1 তার হোল স্কোয়ার। দেখো আমাদের এইটা কিন্তু মিলে গেল, যে জি কম্পোজ অফ এফ এক্স সমান কত 2x+1 তার হোল স্কোয়ার মিলে গেল। এবারে দেখা যাক যে এফ কম্পোজ জি বের করলে আসে কিনা। দেখো এফ কম্পোজ জি অফ এক্স, তার মানে কি এফ অফ জি এক্স। আচ্ছা এবারে তাহলে আমি জি এক্সের এখানে মানটা ইনপুট দেবো, তাহলে এফ অফ দেখো জি এক্স সমান কত এক্স স্কোয়ার। এবারে দেখো এই তাহলে এক্সের জায়গায় আমি এক্স স্কোয়ার ইনপুট দিয়েছি, তাহলে ডান দিকে যেখানে যেখানে এক্স সেখানে এক্স স্কোয়ার ইনপুট হবে, তাহলে কী হবে 2x² + 1। তাহলে এফ কম্পোজ জি আমার কি চলে যাবে 2x² + 1, দ্যাট মিনস আমার হচ্ছে অপশান এ অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যায়। নেক্সট দেখো 4 দাগের অঙ্ক, একটা ফাংশন দিয়ে দেওয়া আছে আর থেকে আর, এবং তার নিয়মটা বলে দেওয়া আছে না এফ এক্স সমান 2x² - 5x + 6। এবারে বলেছে এফ ইনভার্স 3 বের করতে। দেখো আমি এফ ইনভার্স 3 সমান এক্স ধরে নেবো, তাহলে ইনভার্সের নিয়ম অনুযায়ী কী হয় 3 = এফ এক্স লেখা যায়। এবারে দেখো তো তাহলে 3 = এফ এক্স মানে কত আমাদের বলে দেওয়া আছে, সেই মানটা এখানে পুট করবো 2x² - 5x + 6। দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ এলো, তাহলে দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করলে আমার এক্সের মান চলে আসবে। দেখো এপারে 6 ছিল এপারে 3 ছিল, 3টে ওপারে বিয়োগ করলে এটা হচ্ছে 3 হবে। তাহলে দেখো এটাকে ভাঙলে কত 3 2 6, তার মানে এটা 2x²। আমি যদি এখানে -5x, তাহলে এটা করতে হবে -3x - 2x + 3 = 0। দেখো তো এখান থেকে এক্স কমন গেলে এটা হয়ে যাবে 2x - 3, এখান থেকে -1 কমন গেলে এটাও হয়ে যাবে 2x - 3, দিস গিভ 0। দেখো এখান থেকে এক্সের দুটো মান আসবে, একটা 3/2 একটা 1। তার মানে আমার এফ ইনভার্স 3 কী হবে, এফ ইনভার্স 3 হবে 3/2 মানে 3/2 একটা 1, তার মানে অপশান বি আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো 5 দাগের অঙ্ক কি বলছে, দেখো একটা স্তম্ভ ম্যাচিং আছে। দেখো তো প্রথম যে অঙ্কটা আছে কি আছে, কস ইনভার্স -1/√2। তাহলে কস ইনভার্সের ক্ষেত্রে আমরা কি জানি না, কস ইনভার্সের ক্ষেত্রে যদি মাইনাস বের হয় তাহলে সেটা পাই মাইনাস হয়ে বেরোয়, তাহলে পাই মাইনাস কস ইনভার্স 1/√2। দেখো কস কতর মান 1/√2 আমরা জানি π/4, তাহলে কস ইনভার্স 1/√2 মান হবে π/4। তাহলে এটা বিয়োগ করলে কত হবে না, এটা বিয়োগ করলে হবে 3π/4। তার মানে দেখো তার মানে এক কোথায় যাচ্ছে, এক যাচ্ছে হচ্ছে ডিতে, তার মানে এক যাচ্ছে ডিতে। আচ্ছা আরেকটা আমরা চেক করবো, 2 দাগেরটা চেক করবো। 2 দাগের দেখো তো কী আছে না, tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3। তাহলে এটা tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর ফর্মুলা। তাহলে এই ফর্মুলা হয় tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই নিচে 1 - x × ওয়াই। ওকে আচ্ছা দিস ইকুয়ালস টু, দেখো এটা হবে tan ইনভার্স। আচ্ছা ওপরে দেখো তো 6 লসাগু হবে আর নিচেও 6 লসাগু হবে, দুটো লসাগু কেটে যাবে তাই আমি আর লিখছি না। ওপরে 6 যদি লসাগু হয় তাহলে দেখো তো ওপরে ভগ্নাংশের যোগ করলে ওপরে আসবে 3/2, নিচে 6 লসাগু করলে দেখো নিচে আসবে 6 - 1, তাহলে এইটা হয়ে যাবে tan ইনভার্স। দেখো ওপরেও 5 নিচেও 5, ফলে দুটো কেটে যাবে তার মানে 1 হবে, তার মানে এটা হয়ে যাবে দেখো π/4, তার মানে 2 যাবে π/4, তার মানে 2 যাবে হচ্ছে অপশান সিতে। এবারে চেক করো, দেখো 1 যাচ্ছে ডিতে, 1 ডিতে যাচ্ছে কোথায় কোথায়, দেখো অপশান বি আর অপশান ডিতে আছে। এবারে দেখো 2 যাচ্ছে সিতে, এটা দেখো অপশান বিতে হচ্ছে 2 যাচ্ছে এতে, এই দেখো অপশান ডিতে 2 যাচ্ছে সিতে, তার মানে আমাদের যে অ্যাকচুয়াল অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান ডি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 6 দাগের যে অঙ্কটা আছে খুব সিম্পল একটা অঙ্ক। প্রথমে দেখো তো কী আছে, 2 tan ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স কে হলে এর দেখো জানতে চাইছি কে এর মান কত। তাহলে এখন গল্প হলো এই যে 2 tan ইনভার্স এক্স আছে এর সূত্রে ফেলবো আমরা সাইন দিয়ে। তাহলে এর সূত্র আমরা কি জানি না, এর সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স ওপরে হবে 2x বাই নিচে হবে 1 + x² সমান ডান দিকে দেখো সাইন ইনভার্স কে। তাহলে আমি যদি এখন কম্পেয়ার করি করলে কে এর মান কত আসবে না, কে এর মান আসবে 2x বাই 1 + x²। দেখো তো আমাদের এখানে অ্যান্সার কোথায় আছে, এই দেখো অপশান সি আছে 2x বাই 1 + x²। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট 7 দাগের অঙ্ক কি বলছে, দেখো বলছে ABC একটা ত্রিভুজ যার সি কোণ সমকোণ। তাহলে আমি যদি একটা ABC যদি আমি একটা ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে ABC আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এটা এ এটা বি, আর দেখো বলা আছে সিটা সমকোণ, তাই এখানে মানে যেটা আমি সি দিলাম। হলে বলছে এই tan ইনভার্স এত প্লাস tan ইনভার্স এত এর মান কত। এই যে ছোটো হাতের ABC এখানে দেওয়া আছে এগুলো কারা, দেখো এগুলো আমরা জানি যদি ক্যাপিটাল এ অ্যাঙ্গেল হয় তাহলে তার উল্টো যে বাহুটা তার লেন্থ হচ্ছে ছোটো হাতের এ, সি অ্যাঙ্গেলের বিপরীত মানে উল্টো বলতে বিপরীত বাহু হচ্ছে ছোটো হাতের সি, আর বি
অ্যাঙ্গেলের বিপরীত বাহু হচ্ছে ছোটো হাতের বি। ওকে, এখানে এই ছোটো হাতের এবিসিগুলো হচ্ছে এই মিনিং। ওকে, আচ্ছা এবারে দেখো এখানে এই যে যেহেতু এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দ্যাট মিনস এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখান থেকে রিলেশন দেখো কী আসে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। ব্যাস এই রিলেশনটা এরকম হচ্ছে রেখে দাও। এবারে দেখো এইটা যদি আমরা সূত্র ফেলি যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইয়ের যদি ফর্মুলা ফেলি, তাহলে ওপরে মানে কী হবে, ট্যান ইনভার্স ওপরে হবে এ বাই বি প্লাস সি প্লাস বি বাই নিচে হচ্ছে সি প্লাস এ। আচ্ছা 1 মাইনাস একটা হবে এ বাই বি প্লাস সি ইন্টু বি বাই সি প্লাস এ। ওকে, আচ্ছা এবারে দেখো দিস ইকুয়ালস টু ট্যান ইনভার্স, তো দেখো তো ওপরের যে লসাগুটা হবে ওপরে কত হবে, ওপরে আচ্ছা আমি একটা লাইন নয় করছি, দেখো ওপরে হবে বি প্লাস সি ইন্টু সি প্লাস এ লসাগু হবে। হলে দেখো তো ভগ্নাংশের যোগ বিয়োগ করলে এটা হবে এ সি প্লাস এ স্কোয়ার প্লাস এটা হবে বি স্কোয়ার প্লাস বিসি। আর দেখো নিচেও দেখো, নিচে দেখো এই যে গুণ আছে, তাহলে এটা গুণ করলে দেখো এটা বি প্লাস সি লসাগু হবে ইন্টু সি প্লাস এ লসাগু করলে দেখো এটা একের সঙ্গে গুণ হলে এটা বি প্লাস সি ইন্টু সি প্লাস এ হবে মাইনাস দেখো এই এ আর বি গুণ হলে কত হবে এ বি। ব্যাস এইটা ক্যালকুলেশন হবে। এবারে গল্পটা কি, দেখো ওপরের যে লসাগু আর নিচের যে লসাগু কেটে যাবে, তাহলে আমার কাছে পড়ে থাকবে দেখো ট্যান ইনভার্স। আচ্ছা ওপরে পড়ে থাকবে কত, ওপরে যেরকম এ সি আছে রেখে দাও। আচ্ছা আমি একটু সাজিয়ে লিখছি, বি সি লিখলাম, আর একটা দেখো লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, নিচের যে পার্টটা আছে যদি সেটা আমরা গুণ করি, দেখো তো কী আসবে, বিসি প্লাস এবি প্লাস সি স্কোয়ার প্লাস এসি, আর একটা দেখো মাইনাস এবি আছে, মাইনাস এবিটা থাকলো। ওকে, তো দেখো এই এবি আর এই এবি কেটে গেল। আচ্ছা ওপরে এবার একটু তাকাও, দেখো ওপরে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এর মান কত, এর মান এই সি স্কোয়ার, তাহলে ওর জায়গায় আমরা সি স্কোয়ার পুট করবো। তাহলে আমার কি আসবে, দিস ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওপরে আসবে এসি প্লাস বিসি, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কি আসবে সি স্কোয়ার, তাহলে আমি সি স্কোয়ার পুট করলাম। নিচেও দেখো, নিচে একটু সাজিয়ে লিখলে দেখো নিচে এসি আছে একটা, তাহলে নিচে আমি লিখবো নিচে লিখবো এসি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। ওকে, এবারে দেখো তাহলে এইটা কেটে গেল, তাহলে এখানে কি আসবে, এখানে আসবে দিস ইকুয়ালস টু ট্যান ইনভার্স 1 অ্যান্ড দিস গিভস পাই বাই 4। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত চলে আসবে, দেখো আমাদের এখানে অ্যান্সার আসছে অপশান বি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 8 দাগের অঙ্ক যেটা দেওয়া আছে, এ একটা ট্রু কস্ট অর্ডারের ম্যাট্রিক্স বলে দেওয়া আছে, আর একটা রিলেশন দেওয়া আছে কিনা এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i2 সমান, এটা হচ্ছে নাল ম্যাট্রিক্স, যেটা ডান দিকে আছে এটা জিরোর মতো, হয়তো বলে ফেলো জিরো কিন্তু এটা হচ্ছে নাল ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে বলেছে এখান থেকে এ ইনভার্স বের করতে। দেখো এখান থেকে আমরা কিরমভাবে করবো, দেখো অঙ্কটা এখান থেকে দিস ইমপ্লাইজ, দেখো প্রথমে এখান থেকে আমরা এ একটা কমন নেবো ম্যাট্রিক্স, তাহলে এটা হবে এ মাইনাস 5, এখান থেকে এ চলে গেলে এটা লিখতে হয় 5i2। ওকে, i2 মানে টু কস্ট টু অর্ডারের হচ্ছে একক ম্যাট্রিক্স। ঠিক আছে, মানে 1 0 0 1। ওকে, আচ্ছা এই 7i2টাকে আমরা সমানের এপারে নিয়ে যাবো, নিয়ে গেলে কী হবে 7i2। আচ্ছা দিস ইমপ্লাইজ, এবারে দেখো এই যে -1/7, এই যে -7 এটা আমরা বাম দিকে নিয়ে আসবো, আর এটা একটু এরম সাজিয়ে লিখবো যে এ ইন্টু এটা লিখছি -1/7, এটা হলো এ মাইনাস 5i2। ওকে, দিস ইকুয়ালস টু এটা হয়ে গেল i2। এবারে একটু তোমরা খেয়াল করো, এই যে ব্যাপারটা এখানে এলো, এ একটা ম্যাট্রিক্স এলো, এই দেখো সেকেন্ড ব্র্যাকেটে এই যেটা আছে এই পার্টটাও একটা ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সের গুণফল হচ্ছে i2। আমরা কি জানি, যদি দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি কোনো একক ম্যাট্রিক্স হয়, তাহলে একটা ম্যাট্রিক্স অন্যটার ইনভার্স হয়। তাহলে এখানে যদি আমরা এর ইনভার্স খুঁজতে চাই, তাহলে আমরা লিখবো এ ইনভার্স সমান বি। ঠিক আছে, তাহলে এখান থেকে রিলেশনটা কী আসবে না, এ আর বি দুটো ম্যাট্রিক্স, তাদের গুণফল যদি আই হয়, তাহলে আমরা কি লিখতে পারি যে বিটা এর ইনভার্স বা এটা বি এর ইনভার্স। আমার যদি এখানে এর ইনভার্স চেয়েছে, তাহলে আমি কি লিখবো, এ ইনভার্স সমান বি ম্যাট্রিক্স। তাহলে এখানে দেখো, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি এ ইনভার্স সমান কোনটা, এই পাশে যেটা আছে কত না -1/7 ইন্টু এ মাইনাস 5i2। ব্যাস, এবারে এর মান জানি আর i2-র মানও জানি, এটা আমরা বের করে ফেলবো। তাহলে দেখো তো দেখো ম্যাট্রিক্স তোমার দিয়ে দেওয়া আছে, কত আছে 2 -1 1 আর 3। ঠিক আছে, 2 -1 1 আর 3 আর মাইনাস 5i2 মানে কি শিখেছি, এইটা 1001, তাকে 5 দিয়ে গুণ করলে দেখো কি হবে 5005। ওকে, আচ্ছা এবারে দেখো দিস ইকুয়ালস টু -1/7, দেখো তো এটা বিয়োগ করলে কত আছে -3 -1 1 আর 3 থেকে এটা বিয়োগ করলে -2। ওকে, তাহলে দেখো আমার অ্যান্সার কোনটা আসছে -1/7। আচ্ছা এখান থেকে এখানে মাইনাসটাতে গুণ করে দাও ভিতরে, দেখো মাইনাসটাতে সবার সঙ্গে গুণ করলে কত আসবে 3 1 -1 2। তারপরে দেখো আমাদের অ্যান্সার কী আসছে 3 1 -1 2 3 1 -1 2। দেখো অপশান বি আমাদের অ্যান্সার আসছে। ঠিক আছে, অপশান বি অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো, নেক্সট 9 দাগের অঙ্কটা কী বলছে এ একটা ম্যাট্রিক্স, 9 দাগের অঙ্ক, এ একটা ম্যাট্রিক্স কেমন দেওয়া আছে না, এ আই জে n × n, এটা n × n অর্ডারের একটা বর্গ ম্যাট্রিক্স। এবার বলছে এ আই জে কেমন রিলেশন না, এ আই জে এটা হচ্ছে আই স্কোয়ার মাইনাস জে স্কোয়ার।
ওকে, তাহলে বলছি এ ম্যাট্রিক্সটা নিচের কোন ম্যাট্রিক্স হবে। এবার একটু খেয়াল করো, ধরো আমি এখানে এন এর মান দেখো মানে দুই নিয়ে চেক করা যায়, কিন্তু দুই নিয়ে চেক করলে বেসিক একটা জিনিস আসবে সেখান থেকে, মানে একদম এলিমেন্টারি লেভেলে একটা ম্যাট্রিক্স আসবে, সেখান থেকে বোঝা মুশকিল। তাহলে আমি এটা 3 নিয়ে চেক করবো। দেখো তো এর মান 3 হলে তাহলে ম্যাট্রিক্সটা কী আসবে, না ম্যাট্রিক্সটা আসবে A11, A12, A13, তারপরে আসবে A21, A22, A23, তারপরে আসবে A31, A32, A33। দেখো এবার এটা চেক করা যাক কী ধরনের ম্যাট্রিক্স আসে। আচ্ছা এবারে এই যে A11, A12 এইগুলো কোন নিয়ম দিয়ে এগুলো বের করবো, না এখানে দেখো আমার একটা নিয়ম অলরেডি দেওয়া আছে, কি না যদি এ আই জে হয় এটার সমান কি হবে, এই আয়ের জায়গায় যে থাকবে তার স্কোয়ার মাইনাস জের জায়গায় যে থাকবে তার স্কোয়ার করে যে মানটা আসবে সেটা ওই এ আই জের জায়গায় বসবে। দ্যাট মিনস আমার দেখো প্রথমে আছে A11, তাহলে A11 যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আয়ের জায়গায় 1 আছে এক স্কোয়ার মাইনাস জের জায়গায় হচ্ছে 1 আছে এক স্কোয়ার, দ্যাট মিনস 0। তার মানে A11 যেখানে আছে সেখানে 0 লিখবো। আচ্ছা নেক্সট দেখো আছে A12, দেখো A12, দেখো তো A12তে কি আছে না আয়ের জায়গায় 1 তার মানে এক স্কোয়ার, জের জায়গায় 2 তার মানে 2 স্কোয়ার, তাহলে কত হবে 1 মাইনাস 4 মাইনাস 3, তাহলে এর জায়গায় কী লিখবো -3। আচ্ছা দেখো তো A13 কী আসবে, তাহলে এক স্কোয়ার 1 3 স্কোয়ার 9 সমান আসবে হচ্ছে -8, তাহলে এর জায়গায় লিখবো -8। একটা জিনিস খেয়াল করো, তাহলে এটা A11 দেখো 0 এসছে, A11 0 এসছে। এরকম করে দেখো A22 তাহলে কী হবে 2 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার 0, দেখো A33 কী হবে 3 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার 0, এরকম করে করলে। আচ্ছা দেখো তো এবার A21 বের করো, দেখো A21 তাহলে কী হবে না 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, দ্যাট মিনস 4 মাইনাস 1 3, তাহলে এখানে 3 বসবে। ওকে, এখানে হচ্ছে 3 বসবে। আচ্ছা যদি A31 বের করি, এই যে A31 দেখো তো করলে কত, এটা 9 মাইনাস 1, দ্যাট মিনস এটা 8 বসবে। দেখো এটা 8 বসবে। এখান থেকে একটা জিনিস কনক্লুশন করা যায়। আচ্ছা দেখো আর তো দুটো বাকি, তাহলে দুটোই করে নেওয়া যাক। কি কি A23, দেখো A23 করলে কত আসবে, A23 করলে 2 স্কোয়ার 4 মাইনাস 3 স্কোয়ার 9, দ্যাট মিনস এটা হয়ে গেল -5, দ্যাট মিনস এখানে -5 বসবে। আর A32 করলে এটা 9 মাইনাস 4, দ্যাট মিনস এটা 5 বসবে, এটা 5 হয়ে গেল। এটা কী ধরনের ম্যাট্রিক্স হলো, দেখো এটা হলো বিপ্রতিসম ম্যাট্রিক্স। কী করে বুঝবো, না দেখো বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রথম ক্রাইটেরিয়া হলো সেটা একটা বর্গ ম্যাট্রিক্স হবে, এবং দ্বিতীয় ক্রাইটেরিয়া যেটা তার ডায়াগোনাল মানে তার কর্ণটা সব 0 হবে। দেখো এর কর্ণ সব 0 আছে। ওকে, এবং কর্ণের ওপরের যে নাম্বারগুলো থাকবে আর নিচের যে নাম্বারগুলো থাকবে তাদের চিহ্ন সবসময় অপোজিট হবে। দেখো কর্ণের ওপরে দেখো যে নাম্বার আছে নিচেও সেই নাম্বার আছে, শুধু অপোজিট সাইন। দেখো এখানে +3, এখানে -3, এখানে -8, এখানে +8। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সগুলো কী হয়, এই ধরনের ম্যাট্রিক্সগুলো হলো বিপ্রতিসম ম্যাট্রিক্স। আর তাহলে তুমি দেখবে এর ট্রান্সপোজ করবে, এই যে ম্যাট্রিক্স আমি ধরেছিলাম এই এ ম্যাট্রিক্সে তুমি ট্রান্সপোজ করলে দেখবে এটা মাইনাসে চলে আসবে। তাহলে এইটাই হলো আমাদের বিপ্রতিসম ম্যাট্রিক্সের মানে সংজ্ঞা। ঠিক আছে, তাহলে এটা তুমি চেক করলেও ওটা মাইনাসে চলে আসবে, সেখান থেকেও লেখা যাবে যে এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো 10 দাগের অঙ্ক কী বলছে, এ একটা ম্যাট্রিক্স দিয়ে দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স বলে দেওয়া আছে। বিবৃতি 1-এ কী বলছে, এবি ইকুয়াল টু বি হবে। বিবৃতি 2-তে মানে কী বলছে, এবি নট ইকুয়াল টু বি হবে। তার মানে আমাকে চেক করতে হবে এবি দুটো ম্যাট্রিক্সের গুণফল কী আছে আর বি এ দুটো ম্যাট্রিক্সের গুণফল কী আছে, তারা সমান হবে নাকি অসমান হবে। দেখো এতে আছে 2 0 3 1, আচ্ছা বি ম্যাট্রিক্সে আছে হচ্ছে 3 0 3 2 3 0 3 2। দেখো তো এটা যদি আমরা গুণ করি কী করবো না, আমরা এই গুণটা করি রোর সাথে কলম। তাহলে গুণ করে মানে গুণ করলে দেখা যাক কী আসে। দেখো ফার্স্ট রোয়ের সঙ্গে ফার্স্ট কলম করলে দেখো 3 2 6 হবে, এটা 0 হবে। এটা করলে এটা 0 হবে। আচ্ছা এইটার সঙ্গে এইটা করলে 3 3 9 আর 1 10 হবে। আর এইটার সঙ্গে এইটা করলে 0 আর 2 1 2 হবে। ওকে, এবারে দেখো এবারে যদি আমি এটা বি এ করি তাহলে দেখো তো কী হবে, বি এ করলে তাহলে বি ম্যাট্রিক্সটা আমি আগে লিখবো 3 0 3 2, আর তারপরে আমি এ ম্যাট্রিক্স লিখবো 2 0 3 1। দেখো এটা এবার গুণ করলে কী আসে, সেম এর রোর সাথে এর কলম গুণ হবে। দেখো তো গুণ করলে এটা হবে 3 2 6 প্রথম রো প্রথম কলম, তো পরেরটা এটা গুণ করলে এটা দেখো এটা 0 আসবে। এটা গুণ করলে 3 2 6 3 2 6 6 6 12 আসবে। আর এটা গুণ করলে 3 0 0 আর 2। দেখো তো কী আসছে, আগেরটা যে ম্যাট্রিক্স এসছে এবারে সেম ম্যাট্রিক্স এসছে। তার মানে এখান থেকে কী কনক্লুশন এলো না এ বি ইকুয়াল টু বি এ। তার মানে কি, তার মানে বিবৃতি 1 সত্য। আর যেহেতু বিবৃতি 1 সত্য তাহলে বিবৃতি 2 হচ্ছে অবভিয়াসলি মিথ্যা। তার মানে আমাদের অপশান এ হয়ে গেল কারেক্ট। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 11 দাগের যে অঙ্কটা আছে এটা সম্পূর্ণ একটা থিওরি। কি বলছে, একটি ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে তবে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স এর ফর্মুলা কী হয় না, ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স সমান 1/ডিটারমিনেন্ট অফ এ। তাহলে 11 হচ্ছে সি অ্যান্সার হবে। চলো দেখো তো 12 দাগের অঙ্কটা কী বলছে, দেখো 12 দাগের অঙ্কে এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স আছে আর দেওয়া আছে এ স্কোয়ার ইকুয়াল টু বি। তাহলে আলফার মান চেয়েছে। আচ্ছা কী দেওয়া আছে না এ স্কোয়ার ইকুয়াল টু বি। আচ্ছা এ স্কোয়ার মিনস এ ইন্টু এ, তাহলে এটা যাবে আলফা 0 1 1 ইন্টু, তার মানে এ দুবার গুণ হবে, তাহলে আলফা 0
1 1, তাহলে মানে এ ম্যাট্রিক্সটা আমি দুবার লিখলাম। আর এটা বি ম্যাট্রিক্স আছে, দেখো তো বি ম্যাট্রিক্স কত 1 0 3 1। ওকে, দেখো তো এটা যদি আমি গুণ করি তাহলে কী হবে, এই সেম দেখো ম্যাট্রিক্সের গুণ মানে রোর সঙ্গে কলম গুণ, তোমরা জানো আশা করি, এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে যাতে তাড়াতাড়ি করা যায়। দেখো তো এইটার সঙ্গে এইটা গুণ করলে প্রথমে এইটাই যাবে আলফা স্কোয়ার, পরে এইটা গুণ করলে এটা হবে 0, পরে এইটা গুণ করলে আলফা প্লাস 1, আর সেকেন্ড রো এইটা গুণ করলে এটা হবে হচ্ছে 1। তো হচ্ছে দিস ইকুয়ালস টু, এপারে দেখো 1 0 3 1। দেখো তো আমি যদি কম্পেয়ার করি, দেখো প্রথমেই আলফা স্কোয়ারের জায়গায় এপারে কি আছে 1 আছে, তাহলে আলফা স্কোয়ারের জায়গায় 1 হবে। দেখো জিরোর জায়গায় 0 আছে, মিলে গেল। আবার দেখো আলফা প্লাস 1 এর সমান আলফা প্লাস 1 সমান 3 হবে, আর এই 1 এর জায়গায় 1 আছে। দেখো এখান থেকে আলফার একটা মান আসছে 2, আর এখান থেকে আলফার মান আসছে +-1। এটা কোনোদিন সম্ভব নয়, যেহেতু আলফা একটা মান দেবে। কেন একটা মান দেবে? কারণ আলফার মান তুমি যদি এই বাম সাইডে পুট করো তাহলে ডান সাইডের ম্যাট্রিক্সটা আসতে হবে। তুমি দেখো আলফার মান 2 পুট করলেও ডান সাইডের ম্যাট্রিক্সটা আসবে না, আলফার মান 1 অথবা -1 পুট করলেও ডান সাইডের ম্যাট্রিক্সটা আসবে না, কোনো একটা সংখ্যা আলাদা হবেই। দুটো ম্যাট্রিক্স সমান মানে ম্যাট্রিক্স দুটো স্থান ধরে ধরে এলিমেন্ট সংখ্যা সমান হতে হবে, ঠিক আছে? তার মানে এখানে অসমান হবেই। তার মানে দেখো এখানে কি আসবে, এখানে হচ্ছে অনির্ণেয় আসবে, যে আলফার মান নির্ণয় করা সম্ভব নয়। তার মানে 12 দাগের আমরা হচ্ছে অপশান ডি অ্যান্সার হবে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট 13 দাগের অঙ্কটা কি বলছে, দেখো 13 দাগের অঙ্কটা বলছে এ একটা ম্যাট্রিক্স তোমার দিয়ে দেওয়া আছে, এ ম্যাট্রিক্স বলছে 1 0 1/2 আর 0। তাহলে বলছে এ টু দি পাওয়ার 100। তাহলে দেখো এ প্রথমে আছে মানে আমি প্রথমে এ স্কোয়ার বের করবো। তাহলে এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, তার মানে এটা 1 0, এটা হয়ে গেল 1/2 0। আচ্ছা এটা যদি 1 0, এটা 1/2 0, দেখো তো এটা গুণ করলে তাহলে কী আসে, দেখো এটা গুণ করলে এটা 1, এটা হচ্ছে 0, এটা দিয়ে গুণ করলে এটা হচ্ছে 1/2, আর এটা দিয়ে গুণ করলে হচ্ছে 0। ওকে, তার মানে দেখো এটা এ স্কোয়ার সমান কী চলে আসছে, এ চলে আসছে। আমি যদি এ টু দি পাওয়ার 4 করি, এ টু দি পাওয়ার 4 মানে কি এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। আচ্ছা এ স্কোয়ার মানে তো এ, আবার এ স্কোয়ার মানে এ, তাহলে এটা গুণ করলে এ স্কোয়ার, আবার এ স্কোয়ার মানে এ, তার মানে এ টু দি পাওয়ার 4 মানেও এ। তাহলে এরকম করে চলে, দেখো এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 6, তার মানে কি এর ইভেন পাওয়ারগুলো সব এ। তাহলে এ টু দি পাওয়ার 100 কত হবে, এ। ঠিক আছে, তাহলে দেখো এখানে অপশানে, দেখো এখানে এই অঙ্কটাতে অপশান দেওয়া নেই, এই অঙ্কটা একটু গন্ডগোল আছে, মানে ভুল আছে। ঠিক আছে, এখানে হয় এটা দিতে ভুল করেছে, আর তাহলে অপশান কোনো একটা দিতে ভুল করেছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো এখানে 14 দাগের অঙ্কটা কী বলছে, একটা নির্ণায়ক দেওয়া আছে, তার মান চেয়েছে। দেখো এই নির্ণায়কটা আমরা কী করতে পারি না, এই নির্ণায়কের উপর আমরা অপারেশন করতে পারি। আমরা অপারেশন কী করবো না, r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 করে দেবো, মানে সেকেন্ড রো থেকে প্রথম রোটা বিয়োগ করে দেবো। আর r3 ড্যাশ সমান এটাও আমরা কী করবো, r3 থেকে r1 বিয়োগ করে দেবো। দেখো তো এটা তার মানে কি, তার মানে প্রথম রো যেটা আছে সেটা আমরা ঠিক রেখে দেবো। দেখো প্রথম রো যেমন আছে সেটা ঠিক রাখলাম। সেকেন্ড রোটা কী করবো না, সেকেন্ড রোটা আমরা দ্বিতীয় রো থেকে প্রথম রোটা বিয়োগ করবো। তাহলে দ্বিতীয় রো থেকে প্রথম রো বিয়োগ করলে এটা 0 হবে, এটা দেখো বিসি মাইনাস এবি হবে। আর এইটা থেকে যদি আমি প্রথমেরটা বিয়োগ করি, দেখো 1/b কেটে যাবে, এইটা হবে 1/c মাইনাস 1/a। এবার দেখো 3 নম্বর রো থেকে যদি আমি 1 নম্বর রো বিয়োগ করি, এটা 0 হবে, এটা CA মাইনাস এবি হবে। আর দেখো এইটা থেকে যদি আমি 1 নম্বরটা বিয়োগ করে দিই তাহলে কী হবে, দেখো 1/a কেটে যাবে, এটা পড়ে থাকবে 1/c মাইনাস 1/b। ওকে, এবারে দেখো আমি এটা ফার্স্ট কলমের সাপেক্ষে ভেঙে দেবো। দেখো তো ফার্স্ট কলমের সাপেক্ষে ভাঙলে তাহলে কী হয় না, ফার্স্ট কলমের সাপেক্ষে মানে ভাঙার অর্থ শুধু একের জন্য ভাঙবো, বাকি তো 0 আছে। তাহলে একের জন্য ভাঙলে এ যে রোতে আছে যে কলমে আছে সেটা বাদ। এবার এটা ডিটারমিনেন্ট যেরকম ভাঙে, দেখো তো এটা কী হবে না, এটা হবে বিসি মাইনাস এবি ইন্টু 1/c মাইনাস 1/b মাইনাস, দেখো তো এইটা গুণ করলে কী হবে, CA মাইনাস এবি ইন্টু 1/c মাইনাস 1/a। ওকে, আচ্ছা এবারে দেখো এখান থেকে, দেখো তো এখান থেকে একটা বি কমন যাবে। এবারে ক্যালকুলেশান, এটা হবে সি মাইনাস বি, এখানে দেখো এটা বি সি লসাগু হলে এটা হবে বি মাইনাস সি। ওকে, আচ্ছা দেখো এইটা এখানে এ হবে, বুঝলে তো, এটা দেখো বি কমন গেলে এটা এখানে সি মাইনাস এ হবে। ওকে, আচ্ছা মাইনাস, দেখো তো এইটা এখান থেকে তোমার এ কমন যাবে, এ কমন গেলে সি মাইনাস বি ইন্টু এটা দেখো তো এটা এ সি হচ্ছে তোমার যদি লসাগু হয় তাহলে এটা হয়ে যাবে ওপরে এ মাইনাস সি। এবারে দেখো একটা জিনিস, দেখো এখানে এ মাইনাস সি আছে আর প্রথমে সি মাইনাস এ আছে, এখানে সি মাইনাস বি আছে, এখানে বি মাইনাস সি আছে। তাহলে আমরা এই প্রথমটাকে সব সাজিয়ে নিই। দেখো তো এই বি কেটে যাবে, এই এ কেটে যাবে। দেখো এখানে তাহলে এর ওপরে নিচে থাকবে সি, প্রথমটা ওপরে যদি আমি মাইনাস কমন নিই দুটো থেকে, তাহলে প্রথমটার জন্য এ মাইনাস সি হবে, পরেরটা মাইনাস কমন নিলে সি মাইনাস বি হবে, আর দুটো থেকে মাইনাস কমন নেওয়ার জন্য গুণ করে সেটা প্লাস হয়ে গেছে। সিমিলারলি মানে দেখো মাইনাস এটা যেমন ছিল তেমন রাখবো, সি মাইনাস বি আর এ মাইনাস সি বাই সি। দেখো দুটো কেটে যাবে, দুটো কেটে গিয়ে তাহলে এর অ্যান্সার কত আসবে, 0। তার মানে আমাদের এখানে অপশান কত আসবে, অপশান ডি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট যে অঙ্কটা রয়েছে কি বলছে, 15 দাগের অঙ্ক বলছে এ একটি তৃতীয় রকমের বর্গ ম্যাট্রিক্স হলে ডিটারমিনেন্ট অফ কে ইন্টু এ। তাহলে আমরা কি জানি, এ যত অর্ডারের ম্যাট্রিক্স হবে যদি কোনো একটা ধ্রুবক তার মানে ডিটারমিনেন্টের বাইরে আসে তাহলে কী হবে, সেই ধ্রুবকের পাওয়ারে ম্যাট্রিক্সের ক্রমটা বসবে। তার মানে এখানে এ যেহেতু তৃতীয় রকমের ম্যাট্রিক্স, তাহলে কে যখন ডিটারমিনেন্টের বাইরে আসবে, বাইরে এলে কত হবে, কে কিউব হবে, কে কিউব ডিটারমিনেন্ট অফ এ। তাহলে এটা হয়ে গেল অপশান সি অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক।
দেখো 16 দাগের অঙ্কটা কী বলছে, বিবৃতি এতে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে এবং বলছে সেটা সমান 0 হবে যেখানে একের জটিল ঘনমূল হলো ওমেগা, ঠিক আছে। আর বিবৃতি আর কারণ যে আর দেওয়া আছে সেখানে আছে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। দেখো একের যদি একটা জটিল ঘনমূল মানে হচ্ছে ওমেগা হয় তাহলে এই রিলেশনটা ওমেগা স্যাটিসফাই করে, এটা আমরা জানি বাই থিওরি ক্লাস 11 থেকে, কি না 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। এবারে দেখবো যে এইটার জন্য এই ওপরের এই যে ডিটারমিনেন্ট এর মান 0 আসছে কিনা। দেখো তো এর জন্য আমরা কী করবো, একটা অপারেশন করবো। কী করবো দেখো, মানে রো অপারেশন অথবা কলম যা খুশি করলে হবে। আমরা কি করবো না C1 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3, মানে আমরা তিনটে কলম যোগ করে আমরা 1 নম্বর কলমে লিখবো। তাহলে দেখো তো তিনটে কলম যোগ করলে কী হবে, 1 প্লাস ওমেগা, দেখো এইটা প্লাস এইটা প্লাস এইটা, কলম যোগ মানে কি পাশাপাশি যোগ, তাহলে 1 প্লাস ওমেগা প্লাস মানে ওমেগা মানে স্কোয়ার হবে। নিচেরটা কী হবে, নিচেরটা দেখো এই ওমেগা স্কোয়ার প্লাস 1, তার মানে এটা সাজিয়ে লিখলে সেই সেম জিনিস 1 প্লাস ওমেগা স্কোয়ার, নিচেরটাও সাজিয়ে লিখলে 1 প্লাস ওমেগা স্কোয়ার। বাকি দুটো কলম যেমন আছে আমরা তেমনই রেখে দেবো, এখানে কিছু হবে না, ঠিক আছে। দেখো এবারে কি, এই যে কারণে এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার এর মান আমরা কি জানি 0, তাহলে কী হবে 0 0 0। বাকি আমার দুটো কলম যাই হোক না কেন আমরা কি জানি না, ডিটারমিনেন্টের যদি একটা রো অথবা একটা কলম 0 হয়ে যায় তাহলে তার ভ্যালু কী হয়ে যায় 0। তার মানে কি আমার বিবৃতি যে এ আছে এবং বিবৃতি যে আর দুটোই ঠিক, এবং আর হলো ক্যাপিটাল মানে আর হলো যে এ তার সঠিক ব্যাখ্যা, কারণ আরের জন্য আরের যেহেতু ওর মানটা 0 হয় তাই ডিটারমিনেন্টের মানটা 0 আসছে, তখন এটা অপশান এ অ্যান্সার হবে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো 17 দাগের অঙ্ক কী বলছে, আবার একটা কলম ম্যাচিং দেওয়া আছে। দেখো তো কী বলছে, দেখো একের দাগের যে ম্যাট্রিক্স দেওয়া আছে বলছে 2-এর সহ গুণনীয়ক। আমরা কি জানি না 2টা দেখো কোথায় আছে, 2টা এখানে আছে, তাহলে 2-এর সহ গুণনীয়ক বের করতে গেলে আমরা কি জানি না 2টা যে রোতে আছে সেই রোটা বাদ আর সেই কলমটা বাদ দিলে যে 4টে সংখ্যা থাকে তাকে ডিটারমিনেন্টে ভাঙলে কত হয়, দেখো এখানে 3 4 12, দেখো 3 আর 4 গুণ হবে 12 মাইনাস 7 0 0, তাহলে এর অ্যান্সার হচ্ছে 12। অ্যাকচুয়ালি অ্যান্সার 12 নয়, এটা ভাঙলে 12 আসবে। এবারে তুমি দেখবে যে 2টা কোন জায়গাতে আছে, তার জন্য ওর চিহ্ন কী হয়, ম্যাট্রিক্সের চিহ্ন আমরা জানি, তাহলে 2টা যে জায়গাতে আছে তার জন্য ওর চিহ্ন হয় মাইনাস, তাহলে এখানে ওর যে সহ গুণনীয়ক, অ্যাকচুয়ালি 12টা কী হলো, 12টা হলো মাইনর, ঠিক আছে। সহ গুণনীয়ক বা কো ফ্যাক্টর যদি চাই চিহ্ন সমেত নিতে হবে, তাহলে কত হবে মাইনাস, তার মানে 2-এর যেহেতু 2 যে স্থানে আছে সেই স্থানের চিহ্ন মাইনাস হয়, তাহলে এর সহ গুণনীয়ক কত হবে -12, তার মানে 1 যাবে দেখো বিতে, এখানে দেখো এখানে -12 আছে বিতে। এবারে দেখো 2-এর জায়গাটা কী বলছে, লম্ব ম্যাট্রিক্স। লম্ব ম্যাট্রিক্স কখন হয় না, যখন এই অপশান সি, এটা থিওরি, তার মানে 2 যাচ্ছে সিতে, লম্ব ম্যাট্রিক্স মানে এ ইন্টু এ ট্রান্সপোজ সমান এ ট্রান্সপোজ ইন্টু এ সমান যখন আই হয় তখন এ ম্যাট্রিক্সটাকে আমরা কী বলি, লম্ব ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এই দুটোই চেক করো, দেখো এই দুটোই চেক করলে চলে আসবে। দেখো তো কী যাচ্ছে, 1 যাচ্ছে বিতে, 1 যাচ্ছে বিতে, 2 যাচ্ছে সিতে। দেখো তো 1 যাচ্ছে বিতে, 2 যাচ্ছে সিতে, অলরেডি অপশান এতে আছে। দেখো আর কোনোটাই 1 যাচ্ছে বিতে, 2 যাচ্ছে সিতে নেই। যদি আর কোনোটা 1 বিতে 2 সিতে থাকতো তখন 3 নম্বরটা আমরা আবার চেক করতাম যে 3 নম্বরটা কোথায় যায়। যেহেতু এখানে দেওয়া নেই তাহলে আমার 1 বিতে আর 2 সিতে একটাই অপশানে আছে, তাহলে অপশান এ হলো আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো 18 দাগের অঙ্কটা কী বলছে, দেখো বলছে এফ(x) একটা ফাংশন বলে দেওয়া আছে, যে ফাংশনটা π/2 ভাঙা আছে। এক্স যখন π/2 হবে না তখন একটা ফাংশনের ভ্যালু দেওয়া আছে, আর এক্স যখন π/2 হবে তখন একটা ফাংশনের ভ্যালু দেওয়া আছে। বলছে এফ(x) অপেক্ষকটি x = π/2 বিন্দুতে সন্তত হলে কে এর মান কত। আচ্ছা এবারে দেখো এখানে যে এফ(x) অপেক্ষক π/2 বিন্দুতে সন্তত, তাহলে সন্তত হলে আমরা কি জানি না, π/2 বিন্দুতে যদি কোনো ফাংশন মানে এখানে এফ(x) আছে, এফ(x) ফাংশন সন্তত হয় তাহলে সেই বিন্দুতে তার লিমিটিং ভ্যালু আর তার ফাংশনাল ভ্যালুর মান সমান হয়। ওকে, আচ্ছা প্রথমে দেখো ফাংশনাল ভ্যালুর মান কত, দেখো x যখন π/2, দেখো x যখন π/2 তখন ফাংশনাল ভ্যালুর মান দেওয়া আছে কে, তাহলে এটা সমান হচ্ছে কে। তার মানে আমার মোদ্দা কথা হলো আমার লিমিটিং ভ্যালুর মানটা বের করতে হবে, লিমিটিং ভ্যালুর মান যেটা আসবে সেটাই হচ্ছে কে এর মান হবে। দেখো এখন লিমিটিং ভ্যালুর মান কী করে বের করবো, দেখো লিমিট x টেন্ডিং টু π/2। আচ্ছা এফ(x) মানে কী দেওয়া আছে, এফ(x) মানটা মানে এফ(x) এর মানটা একেবারে আমি লিখে দিচ্ছি, দেখো 1 - sin x বাই আছে নিচে π - 2x তার হোল স্কোয়ার। ওকে, দেখো এটা লিমিটের অঙ্ক, লিমিটের অঙ্কে অনেকভাবে করা যায় আমরা শিখেছি। এখানে আমি যেটা তোমাদের শেখাবো সেটা হচ্ছে শর্টকাট নিয়ম। তোমরা তো জানো এল হসপিটাল রুল। এল হসপিটাল রুলটা কেমন না, এই যে লিমিটের ভ্যালু দেওয়া আছে x টেন্ডস টু π/2, এই π/2 ভ্যালুটা ওপরে পুট করো আবার নিচেও পুট করো। দেখো তো ওপরে পুট করলে কত হয় না 1 - sin π/2, sin π/2 মানে 1, তাহলে ওপরে যাচ্ছে 1 - 1 দ্যাট মিনস 0, তাহলে ওপরে আসছে 0। দেখো নিচে x এর জায়গায় পুট করো π/2, দেখো x এর জায়গায় π/2 পুট করলে 2 2 কেটে যাবে, তাহলে কত হবে π - π দ্যাট মিনস 0। তাহলে দেখো এই ফরম্যাটটা যদি আসে, এই আমি লিমিটের ভ্যালুটা উপর নিচে পুট করলে যদি 0/0 ফরম্যাটটা আসে, আরও অনেক ফরম্যাট হয় তোমরা এটাই শিখে রাখো, তোমাদের 0/0টাই দেয়। 0/0 যদি ফরম্যাট আসে তাহলে আমি কি করব, ওপর নিচে ডেরিভেটিভ করব। এটা
এমনি এইচএসের সিলেবাসে থাকে না, এটা থাকে জয়েন্টের সিলেবাসে। এটা দিয়ে খুব শর্টকাটে লিমিটেড অঙ্কগুলো করা যায়, যেগুলো লিমিটেড অঙ্কে আমরা সাজাই বসে বসে, যে এই সাজাতে হবে ওই সাজাতে হবে সেই সূত্রে আনতে হবে। এই শুধু এই একটা কন্ডিশন এরকম চেক করে আমরা ওপর নিচে ডেরিভেটিভ করে আমরা লিমিটেড ভ্যালু খুব সহজে বের করতে পারি। দেখো তো ওপরে ডেরিভেটিভ করলে কত, একের ডেরিভেটিভ 0, সাইন এক্সের ডেরিভেটিভ আছে মাইনাসটা আছে, মাইনাস বসে গেল, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। নিচে দেখো ডেরিভেটিভ করলে নিচে ফার্স্ট হোল স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ারটা সামনে আসবে, মানে প্রথমে পাওয়ারের ডেরিভেটিভ হবে, তাহলে পাওয়ারটা নামলো পাওয়ারে 2 - 1, দ্যাট মিনস পাওয়ারে 1, আমি আর লিখলাম না। এবারে ভিতরটা ডেরিভেটিভ, পাইয়ের ডেরিভেটিভ 0, -2x এর ডেরিভেটিভ -2। ওকে, আবার আমি পাই/2 পুট করবো, দেখবো 0/0 আসছে কিনা। দেখো তো ওপরে পাই/2 পুট করলে cos π/2 0, আর নিচে এক্সের জায়গায়, আমি আবার বলছি এক্সের জায়গায়, দেখো তো নিচে এখানে পাই/2 পুট করলে 2 2 কেটে যাবে, পাই মাইনাস পাই, আবার নিচেও 0 আসছে। দেখো তাহলে আবার আমি ওপর নিচে ডেরিভেটিভ করবো। ডেরিভেটিভ করার আগে এই যে 2 আর এই যে -2, তার মানে -1/4, এটা আমি বাইরে বের করে দিলাম। এবারে লিখবো লিমিট এক্স টেন্ডিং টু π/2, এবারে আমি ওপর নিচে ডেরিভেটিভ করবো। আচ্ছা দেখো এখানে দেখো এই একটা নিচে মাইনাস, আর দেখো ওপরে cos x এর আগে একটা মাইনাস, তাহলে দুটো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো cos x এর ডেরিভেটিভ করলে কি হয়, মাইনাস সাইন এক্স। তাহলে এই মাইনাসের কাজটা ছেড়ে নিয়েছি, নিচের মাইনাসের কাজটাও অ্যাকচুয়ালি কেটে গেছে। তাহলে cos x এর ডেরিভেটিভ করলে যেহেতু মাইনাস সাইন এক্স, তাহলে আবার একটা মাইনাস দিলাম, এখানে লিখলাম সাইন এক্স। ওকে, নিচে দেখো তো নিচে ডেরিভেটিভ করলে দেখো শুধু এর ডেরিভেটিভ π-2x এর ডেরিভেটিভ কত, -2। তাহলে এটা একটা মাইনাস মাইনাস কেটে গেল। এবারে দেখো এবার আমি লিমিট পুট করলে দেখো নিচেরটা আর কোনো সমস্যা নেই, 2 চলে এসছে, তাহলে তুমি লিমিটটা পুট করো, করলে কি আসবে, ওপরে আসবে sin π/2, দ্যাট মিনস 1, নিচে 2, তাহলে এর অ্যান্সার হবে 1/8। দেখো লিমিটিং ভ্যালুর অ্যান্সার হচ্ছে 1/8, আবার লিমিটিং ভ্যালু মানে তো কে, তাহলে কে এর মান কত আসবে, কে এর মান আসবে হচ্ছে 1/8, দ্যাট মিনস অপশন সি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 19 দাগের অঙ্কটা কি বলছে, দেখো এরকম একটা রিলেশন দেওয়া আছে 2 * fx + 3 * f of - x = x² - x + 1। তাহলে কি বলছে, f'1 এর মান কত। দেখো f'1 এর মান বের করতে গেলে আগে আমাকে দেখো আমার কি চেয়েছে, আমার চেয়েছে f'1। তাহলে f'1 এর মান বের করার আগে আমাকে fx বের করতে হবে, fx বের করে তার ডেরিভেটিভ করতে হবে f'(x). ওকে, ডেরিভেটিভ হয়ে গেলে দেন আমি এক্সের জায়গায় 1 পুট করতে পারবো, তবে আমার f'1 মান আসবে। তাহলে f'1 মান বের করার আগে আমার এই দুটো কাজ আমাকে করতে হবে। দেখো এখানে fx বের করতে গেলে আমাকে যে ট্রিক্সটা ইউজ করতে হবে সেটা এই যে এখানে আমার একটা রিলেশন দেওয়া আছে, এখানে এই রিলেশানে এক্সের জায়গায় -x পুট করব। আমি কি বললাম না, এই রিলেশানে আমি এক্সের জায়গায় -x পুট করব। তাহলে x সমান -x পুট করবো। তাহলে দেখো এক্সের জায়গায় -x পুট করলে কী হয়, 2 * f of -x 3 * f of, দেখো এখানে তাহলে কী হবে, x হয়ে যাবে সমান ডান দিকে এক্সের জায়গায় -x পুট করলে প্রথমটা তো হোল স্কোয়ার আছে, তাহলে -x এর হোল স্কোয়ার x² দেবে। পরেরটা -x পুট করলে এটা +x হবে, এটা +1 হবে। এটা একটু যদি আমি সাজিয়ে নিই তাহলে 3 * fx + 2 * f of -x সমান ডান দিকেরটা যেমন ছিল তেমন থাকবে। এবারে দেখো এইটা 1 নম্বর সমীকরণ হলো, এটা 2 নম্বর সমীকরণ হলো। এবার 1 2 অপনয়ন করে আমি fx এর মান বের করবো। দেখো তো 1 2 অপনয়ন করলে কী হবে, যদি দেখো যেহেতু fx এর মান বের করবো তাহলে আমরা f of -xটাকে এলিমিনেট করব। তার জন্য 1 নম্বরকে আমি 2 দিয়ে গুণ করছি, আর দেখো 2 নম্বরকে আমি কত দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব। দেখো এটা গুণ করলে এইরকম আসবে, জাস্ট সময়টা শর্ট করার জন্য আমি গুণটা দেখালাম না, তোমরা দেখবে গুণ করলে এটাই আসবে। এবার দেখো তো যেরকম অপনয়ন করে, আমি তাহলে যদি এটা বিয়োগ করে দিই সবগুলো, দেখো কি এইটা কেটে যাবে, এইটা পড়ে থাকবে -5 * fx = এটা হয়ে গেল -x² - 5x - 1। ওকে, আচ্ছা দেখো তো আমি যদি -5 দিয়ে ভাগ করে দিই তাহলে fx = মাইনাস দিয়ে করলে ভিতরে সব প্লাস হয়ে যাবে, এটা 1/5, এটা হবে x² + 5x + 1। ওকে, তার মানে দেখো আমার fx হলো এইটা। এবারে কি বললাম না, প্রথমে fx বের করতে হবে, fx বেরিয়ে গেছে, এবার f'(x) বের করতে হবে। দেখো তো f'(x) করে ফেলো, তাহলে f'(x) করলে কী হবে, এটা 1/5 কনস্ট্যান্ট বাইরে থাকবে, x² এর ডেরিভেটিভ 2x হবে, 5x এর ডেরিভেটিভ 5 হবে। এবারে কী করবো, সবার লাস্টে হচ্ছে f'1 বের করবো। তাহলে x এর জায়গায় আমি 1 পুট করবো, করলে এটা 1/5 হবে, এটা 2 + 5 হবে সমান এর অ্যান্সার হয়ে যাবে 7/5। তাহলে দেখো এর অ্যান্সার 7/5 এলো, তার মানে অপশান বি হলো এর অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যায়। দেখো 20 দাগের অঙ্কটা আগের দিনও মডিউল পেপার 1-এ ছিল, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখিয়েছিলাম সেখানে ডিটেলসে, এখানে আমি আর দেখাচ্ছি না। যদি কারোর দেখার দরকার পড়ে যে ডিটেলস অ্যান্সার কী হবে, তোমরা আগের দিনের যে মডিউল পেপার 1 সেখানে দেখবে এই অঙ্কটা আছে, দেখে নিও। এখানে কি এর অ্যান্সার জানি, fx = x mod x হলে তাহলে কী হবে, এটা হচ্ছে সন্তত এবং অবকলনযোগ্য দুটোই হবে, তার মানে এটা অপশান সি হবে, সন্ততও হবে এবং অবকলনযোগ্যও হবে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো 21 দাগের অঙ্কটা কি বলছে, দেখো বিবৃতি 1-এ আছে কোনো অপেক্ষক কোনো বিন্দুতে সন্তত হলে ওই বিন্দুতে অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য হবেই। আর বিবৃতি 2 কি বলছে, কোনো অপেক্ষক কোনো বিন্দুতে অবকলনযোগ্য হলে ওই বিন্দুতে অপেক্ষকটি সন্তত হবে। এখানে বলে দিই প্রথমে, এখানে হচ্ছে অপশান মানে বিবৃতি 1টা মিথ্যা, বিবৃতি 2টা সত্য। এটা হলো থিওরির কোশ্চেন। কোনো বিন্দুতে কোনো অপেক্ষক যদি অন্তর্কলনযোগ্য হয় তাহলে সে সবসময় সন্তত হবে, কিন্তু সন্তত হলে অন্তর্কলনযোগ্য হবে কি হবে না বলা সম্ভব নয়।
এখানে দেখো একটা ছোট্ট ট্রিক্স একটু মনে রাখার মতো, যে কী হলে কী হবে আর কী হলে কী হবে না, আমি এরমভাবে শেখাই। দেখো সন্তত মিনস হলো কন্টিনিউটি, তার মানে সেটা সি আসে। আর অবকলনযোগ্য মানে হচ্ছে ডিফারেন্সিবিলিটি, তার মানে সেটা ডি আসে। এবার দেখবে ইংরেজি যে অক্ষর এ বি সি ডি ই, ইংরেজি যে অক্ষরে সিটা আগে থাকে, ডিটা তার ঠিক মানে হচ্ছে পরের অক্ষর পরে থাকে। তাহলে তোমরা এটা মানে হচ্ছে মনে রাখবে, কোনো অপেক্ষক যদি অন্তর্কলনযোগ্য হয় তার মানে কি সে সিকে টপকে ডিতে গেছে, সে অন্তর্কলনযোগ্য হচ্ছে। তাহলে অন্তর্কলনযোগ্য হচ্ছে মানে কি সে ডিফারেন্সিয়েবল, এবং সে সিকে তাহলে টপকে গেছে, যেহেতু সিটা আগে তাহলে সে সিকে টপকে গেছে। তার মানে সে অন্তর্কলনযোগ্য হচ্ছে মানে সে ডিফারেন্সিয়েবল হচ্ছে, তার মানে সে সন্তত অবশ্যই হবে, কারণ সে সিকে টপকে ডিতে যাচ্ছে। ঠিক আছে। আর কোনো ফাংশন সন্তত, সন্তত মানে কি সে সিতে এসে থেমে গেছে, এবারে সে অবকলনযোগ্য হবে কি হবে না সেটা তোমাকে চেক করতে হবে। তার মানে কোনো ফাংশন যদি শুধু সন্তত হয় তাহলে সে অবকলনযোগ্য হতে পারে, আবার নাও হতে পারে। তাহলে সন্তত হলে প্রথম মুক্তি কী আছে, সন্তত হলে অবকলনযোগ্য হবেই, তার সেটা ভুল দেওয়া আছে। তাহলে সন্তত হয়েছে মানে সে সিতে এসে থেমে গেছে, ডিতে যাবে কি যাবে না তার কোনো ঠিক নেই, তোমাকে চেক করতে হবে। কিন্তু কোনো ফাংশন ডিফারেন্সিয়েবল, তার মানে সে ডিতে চলে গেছে, তার মানে সে সিকে টপকে গিয়েছে, তার মানে সে সন্তত অবশ্যই হবে, অবশ্যই সে কন্টিনিউয়াস। তার মানে বিবৃতি 2 হচ্ছে ঠিক, বিবৃতি 1 হচ্ছে ভুল। দেখো তো কোথায় বিবৃতি, দেখো অপশান বিতে বিবৃতি 1 মিথ্যা কিন্তু বিবৃতি 2 ঠিক, মানে বোঝা গেল। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 22 দাগের যে অঙ্কটা দেওয়া আছে, দেখো ওয়াই এরকম একটা ফাংশন দেওয়া আছে ট্যান ইনভার্স দিয়ে, আর বলেছে ডিওয়াই বাই ডিএক্স। দেখো এটা তুমি যদি ডাইরেক্ট ডেরিভেটিভ করতে যাও না, এটা সারাদিন চলে যাবে ডেরিভেটিভ করতে, এতটাই লেন্দি দেওয়া আছে। তার মানে তুমি ভাববে এর কিছু একটা শর্টকাট টেকনিক আছে। শর্টকাট টেকনিক বলতে অন্য কিছু নয়, এটাকে জাস্ট একটু সাজিয়ে নেওয়া। কেমন করে সাজাবো একটু দেখে নাও। দেখো আমি ওয়াই সমান লিখছি ট্যান ইনভার্স, আচ্ছা ওপরে দেখো 4x আছে, নিচে দেখো 5x² আছে। ওপরের 4xটাকে আমি লিখছি 5x মাইনাস এক্স, আর নিচেরটাকে দেখো আমি লিখছি কি না 1 প্লাস 5x ইন্টু এক্স, দেখো যেহেতু 5x²। ওকে, এরকমভাবে সাজালাম। আর দেখো এইটা কেমন করে সাজাবো, দেখো ট্যান ইনভার্স, দেখো ওপর থেকে আমি একটা 2 কমন নেবো, দেখো তো না 2 না 3 কমন নেবো, তাহলে ওপর থেকে 3 কমন নেবো, নিচ থেকেও 3 কমন নেবো। যে দুটো 3 ওপর নিচ থেকে কমন নেবো সে দুটো কেটে যাবে। দেখো তো ওপর থেকে 3 কমন নিলে তাহলে এটা 2/3 হবে, পাশে প্লাস এক্স হবে। নিচ থেকে যদি আমি 3 কমন নিই তাহলে এটা 1 হবে, মাইনাস এটা 2/3 হবে, ইন্টু এক্স হবে। ওকে, আচ্ছা তাহলে সাজিয়ে আমার লাভটা কী হলো না, দেখো এইটা একটা ফর্মুলা পড়লো। কী ফর্মুলা না, দেখো আমরা যে ফর্মুলা জানি সেটা হচ্ছে ট্যান ইনভার্স, ধরো এক্স মাইনাস ওয়াই বাই যদি 1 প্লাস এক্স ওয়াই থাকে, এটা কিসের ফর্মুলা না, এটা লেখা যায় ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, তাই তো। দেখো এইটা, দেখো এইটা প্রথমেরটা এসছে, ওপরে এক্স মাইনাস ওয়াই, নিচে 1 প্লাস এক্স ওয়াই, তাহলে এই যে আমি কী লিখতে পারি ট্যান ইনভার্স এক্স, এক্স মানে প্রথমেরটা 5x মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, দ্যাট মিনস ট্যান ইনভার্স ওয়াই মানে এখানে এক্স হলো। এবার দেখো দ্বিতীয়টার জন্য ওপরে প্লাস আছে, তাহলে আমরা জানি ওপরে প্লাস, আর যদি নিচে মাইনাস থাকে তাহলে এই সূত্রটা কী হয় প্লাসে হয়, কারণ ওপরের যে চিহ্ন সেই চিহ্ন। তাহলে দ্বিতীয়টার জন্য কী হবে না, দ্বিতীয়টার জন্য হবে ট্যান ইনভার্স 2/3 প্লাস ট্যান ইনভার্স এক্স। তাহলে ব্যাস আমার ভাঙা কমপ্লিট। তাহলে দেখো ট্যান ইনভার্স এক্স কেটে গেল। এবারে যে আমরা যদি ডেরিভেটিভ করি খুব ইজিভাবে ডেরিভেটিভ হয়ে যাবে। তার জন্য আমি জাস্ট আর একটা লাইন লিখে নিই একটু, দেখো ট্যান ইনভার্স 5x প্লাস ট্যান ইনভার্স 2/3। ওকে, তাহলে এর যদি আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কী হবে ডিওয়াই ডিএক্স সমান, দেখো ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ আমরা জানি 1/1 প্লাস এক্স²। তাহলে এখানে এক্সের জায়গায় কত আছে 5x তার হোল স্কোয়ার, ইন্টু দেখো 5x এর ডেরিভেটিভ হবে কত 5, প্লাস এটা দেখো পুরোটাই কনস্ট্যান্ট কারণ এখানে কোনো এক্স নেই, তাহলে এর ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে এখানে তাহলে কত এলো, এখানে এলো 5/1 প্লাস 25 x²। দেখো আমাদের অ্যান্সার কত এলো, দেখো অ্যান্সার হচ্ছে অপশান সি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 23 দাগের যে অঙ্কটা আছে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এবং খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। ঠিক আছে, দেখো কী কী ইনফরমেশন দেওয়া আছে, f2 = 4 দেওয়া আছে আর f'2 = 4 দেওয়া আছে। তাহলে এই লিমিটটার আমার মান চেয়েছে। এটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। এটা কী করতে হবে না, এইটা একটা ফরম্যাট তোমাকে মনে রাখতে হবে, সাজানোর ফরম্যাট। না কীভাবে সাজাবো না, লিমিট x টেন্ডস টু 2। আচ্ছা ওপরটা দেখো যেমন x ইন্টু fx আছে, x ইন্টু হচ্ছে, আচ্ছা x ইন্টু কী আছে, x ইন্টু f2 আছে। ঠিক আছে, x ইন্টু f2 মাইনাস 2 ইন্টু fx। ওকে, এখানে আমি কি করবো না, এখানে যেটা আমার কাজ করতে হবে সেটা হচ্ছে প্লাস 2f2 যোগ করতে হবে আর 2f2 বিয়োগ করতে হবে। এই কাজটা আমাকে মনে রাখতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে, আদারওয়াইজ এটা সম্ভব নয় মানে অ্যান্সার করা। অঙ্কটা তোমরা ভালো করে চিনে রাখো। এবারে দেখো তাহলে কী হবে, দিস ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডিং টু 2। এবারে দেখো আমি সাজাবো, কিরম সাজাবো না, ওপরে দেখো এই যে f2 আছে আর দেখো এখানে যে এই মাইনাস 2f2 আছে, মানে একদম প্রথমেরটা একদম শেষেরটা, এখান থেকে আমি f2 কমন নেবো। দেখো তো f2 কমন নিলে কত আসে x মাইনাস 2, আর মাঝখানের যে দুটো আছে সেখান থেকে আমি -2 কমন নেবো। -2 কমন নিলে দেখো পড়ে থাকবে fx মাইনাস f2। ওকে, আচ্ছা নিচে যেমন x-2 ছিল থাকবে। এবারে দেখো আমি যদি সেপারেট করে দিই তাহলে কী হবে, লিমিট x টেন্ডস টু 2 সেপারেট করলে দেখো প্রথমটা বাই নিচেরটা করলে x-2 ভ্যানিশ হয়ে যাবে, গিয়ে কী হবে f2, অ্যাকচুয়ালি এটা কী হয়েছে ভাগ হয়ে যাবে, ভাগ হলে 1 হবে। আর দেখো পরেরটা করলে 2 ইন্টু এটা কী হবে, এটা লিখবো fx মাইনাস f2 বাই
এক্স মাইনাস টু। ওকে, আচ্ছা এই যে এক্স মাইনাস টু আমি ভাগ করে দিলাম, এটা কেন করতে পারলাম না, যেহেতু এক্স টেন্স টু টু অতএব এক্স নট ইকুয়াল টু টু, তাই আমি এক্স মাইনাস টু ভাগ করলে ভাগ করতে পারলাম। আচ্ছা এবার দেখো তো আমি এফ টুর ওপর যদি আমি লিমিট অ্যাপ্লাই করি, এফ টু তো কনস্ট্যান্ট, তাহলে এর উপরে লিমিট অ্যাপ্লাই করলে ওর মান যা ছিল তাই থাকবে, এফ টু থাকবে মাইনাস টু ইন্টু, আচ্ছা এর ওপরে যদি আমি লিমিট অ্যাপ্লাই করি, লিমিট এক্স টেন্স টু টু, এটা হবে এফ এক্স মাইনাস এফ টু বাই এক্স মাইনাস টু। ওকে, তাহলে দেখো এফ টুর মান দেখো দিয়ে দেওয়া আছে, এফ টুর মান কত আছে 4, তাহলে এটা হয়ে গেল এফ টুর মান 4 মাইনাস টু ইন্টু, দেখো তো এর যে মান, এর মানটা তাহলে কত হবে, এর মানটা হচ্ছে, এটা কার ফর্মুলা, এটা ডেরিভেটিভ, এটা হলো এফ ড্যাশ টু। ওকে, এর মানটা কত হলো না, এর মানটা হলো এফ ড্যাশ টু। তাহলে এই দেখো এফ ড্যাশ টু এর মানও 4 দেওয়া আছে, তাহলে আমি এখানে এটা 4 হলো, এফ ড্যাশ টু এর মান 4 পুট করলে তার সঙ্গে 2 গুণ করলে 8 হবে, এর অ্যান্সার হয়ে যাবে -4। তার মানে দেখো তো এর অ্যান্সার কত আসছে, এর অ্যান্সার আসছে অপশান ডি -4। ঠিক আছে, অপশান ডি -4। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 24 থেকে যে অঙ্কটা আছে, দেখো 24 অঙ্কটা আছে ওয়াই ইকুয়াল টু পি সাইন আলফা এক্স প্লাস কিউ ইন্টু কস আলফা এক্স। তাহলে এটাকে বলছে নিচের কোনটা সঠিক। দেখো ওয়াই টু আছে, নিচের আমরা দেখতে পাচ্ছি এক্সপ্রেশনে ওয়াই টু আছে, ওয়াই টু মানে ডবল ডেরিভেটিভ, তাহলে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমি ওয়াই ওয়ান লিখছি। দেখো তো পি সাইন আলফা এক্সের ডেরিভেটিভ, পি কনস্ট্যান্ট বাইরে আসবে, সাইন আলফা এক্সের জন্য কী হবে, একটা আলফা বাইরে আসবে, আর সাইনের জন্য এটা হবে কস আলফা এক্স। এর দেখো করলে কী হবে, কসের জন্য মাইনাস হবে, তাহলে মাইনাস কিউ আলফা, এটা হয়ে যাবে সাইন আলফা এক্স। ওকে, তাহলে আবার ডেরিভেটিভ করবো, দেখো ওয়াই টু, ওয়াই ওয়ানের ডেরিভেটিভ করলে ওয়াই টু লেখে, নোটেশনগুলো আমরা জানি। দেখো কস আলফা এক্সের ডেরিভেটিভ করলে মাইনাস হয়, তাহলে মাইনাস হলো, আলফার জন্য আরেকটা আলফা আসবে, আমি একেবারে করছি পি আলফা স্কোয়ার, আর কসের ডেরিভেটিভ সাইন আলফা এক্স, এর জন্য করলে কী হবে, মাইনাস কিউ আলফা স্কোয়ার কস আলফা এক্স। এবার দেখো এখান থেকে তুমি যদি মাইনাস, তুমি এখান থেকে আলফা স্কোয়ার কমন নিয়ে নাও, দেখো তো এটা হবে পি সাইন আলফা এক্স প্লাস কিউ কস আলফা এক্স। দেখো তো এর মান কত, এর মান হচ্ছে ওয়াই, তাহলে এখানে আমি লিখতে পারি মাইনাস আলফা স্কোয়ার ওয়াই, তাহলে একদিকে আনলে কী হবে না, ওয়াই টু মাইনাস আলফা স্কোয়ার ওয়াই, দিস গিভস 0। তাহলে এখানে আমাদের দেখো তো অ্যান্সার কোনটা আসছে, ওয়াই টু মাইনাস, সরি ওয়াই টু মাইনাস না, ওয়াই টু প্লাস হবে, কারণ মাইনাস টেপার হলে প্লাস হবে, তাহলে ওয়াই টু প্লাস আলফা স্কোয়ার ওয়াই, তাহলে ওয়াই টু প্লাস আলফা স্কোয়ার ওয়াই, দ্যাট মিনস অপশান এ। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 25 কি বলছে, দেখো বলছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি 4x হয়, তাহলে আমার কিসের মান চেয়েছে, দেখো মান চেয়েছে আমার এখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, আর একটা ডি স্কোয়ার এক্স বাই ডি ওয়াই স্কোয়ার। তার মানে দেখো আমি একে ফার্স্ট ওয়াইয়ের মানে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, দেখো একে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কী হবে, 2y dy dx ইকুয়াল টু 4a। আচ্ছা তাহলে এখান থেকে dy dx এর মান কি এলো, 4a/2 মানে 2y, তাহলে 2 কাটলে দেখো ওপরে থাকবে 2a/y। তাহলে একে যদি আমি সেকেন্ড টাইম ডেরিভেটিভ করি এক্স এর রেসপেক্টে, তাহলে সেটা হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি ওয়াই ডি এক্স স্কোয়ার। আচ্ছা এবার দেখো তো এর ডেরিভেটিভ করলে এটা কি, 2 এটা কনস্ট্যান্ট, আমি ভাববো ওয়াই টু দি পাওয়ার -1, তাহলে 2 এটা কনস্ট্যান্ট বাইরে চলে এলো, ওয়াই টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভ -1 নামবে, পাওয়ারে ওয়াই টু দি পাওয়ার -2 হবে, আবার ওয়াই এর ডেরিভেটিভ হবে ডিওয়াই ডিএক্স। ওকে, তার মানে এটা সাজিয়ে লিখলে এটা হলো -2a বাই নিচে হয়ে গেল ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স এর মান কত এসছে, 2a/y। তাহলে এটা মানে কত এসছে, এটা হচ্ছে না, দেখো কত আসছে, এটা -4a²/y³, এটা হলো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এবার দেখো আবার আমার এখান থেকে এই যে আছে ডিওয়াই ডিএক্স সমান 2a/y, এখান থেকে দেখো আমরা ডি স্কোয়ার এক্স বাই ডি ওয়াই স্কোয়ার বের করবো। তাহলে এখানে আমি লিখছি আবার, আমার দেখো আছে ডিওয়াই ডিএক্স সমান 2a/y, তাহলে এটা উল্টে দিলে কী হবে, ডিএক্স বাই ডিওয়াই সমান y/2a। তাহলে এইটাকে আমি আবার ডেরিভেটিভ করবো ওয়াই এর রেসপেক্টে, তাহলে ওয়াই এর রেসপেক্টে করলে কী হবে, ডি স্কোয়ার এক্স বাই ডি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এটা ওয়াই এর রেসপেক্টে করলে 1/2a কনস্ট্যান্ট, আর ওয়াই এর ডেরিভেটিভ ওয়াই এর রেসপেক্টে 1, তাই তো আমি আর লিখলাম না। এবারে আমাদের অঙ্কটাতে কী চেয়েছে, এই দুটো যে রাশি এলো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডি ওয়াই স্কোয়ার, এই দুটোর গুণ চেয়েছে। তাই মানে হচ্ছে দেখো তো এই প্রথম যেটা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এর গুণ হচ্ছে -4a² ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডি ওয়াই স্কোয়ার, এর গুণ হচ্ছে 1/2a। ঠিক আছে, তাহলে এইটা কেটে গেল, এইটা কাটলে কত, এইটা কাটলে 2 হলো, তাহলে এটা হলো -2a/y³। দেখো তো আমাদের অ্যান্সার আছে কিনা, -2a/y³। দেখো কত আসছে, -2a/y³, অপশান বি অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যায়। দেখো 26 অঙ্ক কী বলছে, দেখো আমাদের বলছে যে একটি গোলাকার বেলুনকে এমনভাবে স্ফীত করা হয় যে তার আয়তন এত সেমি কিউব পার মিনিট হারে সমভাবে বাড়তে থাকে, যখন তার ব্যাসার্ধ 8 সেমি, বলে 26 অঙ্ক কী বলছে, তখন কত দ্রুত তার পৃষ্ঠতল বাড়তে থাকে। পৃষ্ঠতল মানে হচ্ছে কি না, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়তে থাকে। তাহলে এখানে আমাদের কী কী ইনফরমেশান দেওয়া আছে, দেখো গোলকের ব্যাসার্ধ, আমি ব্যাসার্ধ ধরে নিচ্ছি হচ্ছে আর আয়তন দেখো বলছে এমনভাবে স্ফীত করা হয় তার আয়তন 40 সেমি কিউব
পার মিনিট হারে সমভাবে বাড়তে থাকে। তার মানে আয়তন যে পরিবর্তনের হার মানে ডিভিডিটি সেটা সমান দেওয়া আছে 40। এবার বলছে যখন আর এর মান 8, দেখো ব্যাসার্ধ 8 আছে মানে কী চেয়েছে, যখন 8 সমান 8 তখন তার পৃষ্ঠতল কী হারে বাড়তে থাকবে। তাহলে পৃষ্ঠতল, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr²। ঠিক আছে, এটা দেখো 4πr²। এখান থেকে আমার এই ডিএসডিটির মানটা বের করতে হবে। তার আগে দেখো ডিএসডিটি বের করার আগে আমার ভি দিয়ে একটা মান বের করতে হবে। কি না, ভি মানে কি? আয়তন। আয়তন মানে কি জানি? 4/3πr³। ঠিক আছে, এবারে দেখো তাহলে আমি যদি এর ডেরিভেটিভ করি টি এর রেসপেক্টে, তাহলে ডিভিডিটি ইকুয়াল টু 4/3πr³ মানে কত? r³ মানে 3r², dr dt। টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটাই আসে। তার মানে দেখো আছে এই 3 কেটে গেল, তাহলে ডিভিডিটির মান দেখো দেওয়া আছে 40, তাহলে এটা হয়ে গেল 40 ইকুয়াল টু এটা হচ্ছে 4π। দেখো তো আর এর মান কত আছে? আর এর মান আছে 8, তাহলে এখানে আমি কি করব? 8² ইন্টু dr dt। আমার এখান থেকেই এই রিলেশান থেকে আমার dr dt-র মান বের করতে হবে। দেখো তো dr dt সমান তাহলে কত হচ্ছে? 40 বাই নিচে 4π, এটা হয়ে গেল 8²। কাটাকুটি করলে দেখো এটা 10 আর 10, আচ্ছা এরকম রেখে দাও, পরে এখানে কাটছি। তাহলে তার মানে দেখো তো আমার উপরে কত এলো? 10 বাই নিচে হচ্ছে 64π। ঠিক আছে, এবারে দেখো এখানে আমার ডিএসডিটির মান চেয়েছে, তাহলে কী হবে? ডিএসডিটি সমান এটা হবে 4πr² ডেরিভেটিভ 2r dr dt। তাহলে দিস ইকুয়ালস টু 4π ইন্টু 2r। আর মানে কত? দেখো আর মানে আমার বলা আছে 8, তাহলে 8 ইন্টু dr dt-র মান দেখো এই মানে এই দেখো এসছে 10/64π। দেখো এখন পাই কেটে গেল। ঠিক আছে, এটা 8 64 কেটে 8 8 64 হলো, 4 2 8 কাটলো, এটা 8 কাটলো, তাহলে আমার এর অ্যান্সার কত এলো? অ্যান্সার হলো 10। তার মানে এখানে আমাদের অ্যান্সার কত এলো? অ্যান্সার হলো অপশান সি। চলো নেক্সট অঙ্কে যাওয়া। দেখো নেক্সট 27 দাগের অঙ্ক কি বলছে, দেখো 27 দাগের অঙ্ক বলছে পরবর্তী হাফ মিনিটে তার ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। পরবর্তী হাফ মিনিটে তার ব্যাসার্ধ কতটা বৃদ্ধি পাবে? দেখো ব্যাসার্ধ যে হারে চেঞ্জ হচ্ছে প্রতি মিনিটে সেটার মান কত না, দেখো সেটার মান হচ্ছে এই ডিআর ডিটি। ঠিক আছে, সেটার মান হচ্ছে ডিআর ডিটি, ব্যাসার্ধ প্রতি মিনিটে যে হারে চেঞ্জ হচ্ছে। তাহলে ডিআর ডিটি এটা সমান কি আসছে না, এটা সমান হচ্ছে 10/64π। ঠিক আছে, 10/64π। আচ্ছা এর মিনিং কি? আচ্ছা এর একক কি না, এর একক হচ্ছে এত সেমি পার মিনিট, এত সেমি পার মিনিট। তার মানে দেখো, তার মানে ব্যাসার্ধ এক মিনিটে চেঞ্জ হচ্ছে কত? 10/64π সেমি, 10/64π সেমি। এখন চেয়েছে হাফ মিনিটে ব্যাসার্ধ কি হারে বৃদ্ধি পাবে। তাহলে হাফ মিনিটে কী হবে? হাফ দিয়ে গুণ করে দাও, 64π ইন্টু হাফ। তার মানে দেখো এটা যেটা আসবে সেটা হচ্ছে 10 ইন্টু 10 মানে 10 বাই এটা হবে 64। আচ্ছা দেখো এখানে যেহেতু সংখ্যায় অ্যান্সার আছে, তার মানে পাই মানে 22-এর সাথে পুট করবো, 22 7 ওপরে উঠে যাবে, এটা হবে 1/2। ওকে, দেখো এটা ক্যালকুলেশন করবে, এটা ক্যালকুলেশন করলে একটা বড় মান আসবে। এটা একটু জানি কঠিন হবে, কিন্তু এটা ক্যালকুলেশন করতে হবে, করলে দেখবে এটা আসবে 0.0248, মানে আমাদের অপশান এটা অ্যান্সার আসবে। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট 28 কি বলছে, দেখো বলছে এত বিন্দু থেকে এত পরাবৃত্তে কটি স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে আমি চেক করব এই বিন্দুটা, এই যে পরাবৃত্ত এর বাইরে আছে না ভিতরে আছে না ওপরে আছে। ঠিক আছে, তাহলে যদি বাইরে থাকে, দেখো পরাবৃত্ত একটা কেমন হয়, পরাবৃত্ত দেখতে এইরকম হয়। যদি এই বিন্দুটা পরাবৃত্তের বাইরে থাকে তাহলে দুটো স্পর্শক অঙ্কন হবে, যদি ভিতরে থাকে, ভিতরে মানে এরকম ভিতরে, তাহলে কোনো স্পর্শক অঙ্কন হবে না। আর যদি পরাবৃত্তের ওপরে থাকে, ওপরে মানে এই যে লাইন, এই রেখার উপরে, লাইন মানে এই রেখার উপরে যদি থাকে তাহলে একটা স্পর্শক অঙ্কন হবে। তাহলে আমি কি করব? আমি বিন্দুটা এই সমীকরণে পুট করব। তার মানে এক্সের জায়গায় 6, দেখো x² আছে, তাহলে 36 হবে বাই 9 মাইনাস y², y এর জায়গায় 2 পুট করলে কত? 4/4, আর 1টাকেও বাম দিকে নিয়ে যাবো, নিয়ে গেলে এটা হবে -1। এটা ক্যালকুলেশন করবো, দেখো এটা 4 আসবে, পরেরটা 1 আসবে, -1 আসবে, দ্যাট মিনস এটা 2 আসছে। 2 মানে কি? গ্রেটার দ্যান 0। তাহলে বিন্দুটা সমীকরণে পুট করলে যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে বিন্দুটা ওই মানে পরাবৃত্তের বাইরে আছে। যদি ইকুয়াল টু 0 আসে তাহলে যে রেখার ওপরে আছে, আর যদি লেস দ্যান 0 আসে তাহলে সেটা হচ্ছে ওর ভিতরে আছে। তাহলে আমরা কি দেখছি? বাইরে আছে, তাহলে বাইরে হলে কি হবে? এটা হচ্ছে অপশান সি অ্যান্সার হবে। কটা? দুটো স্পর্শক অঙ্কন করা যাবে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 29 দাগের অঙ্কটা এটা একটু লেন্দি অঙ্ক দেওয়া আছে। দেখো একটা ছবি দেওয়া আছে, ছবিতে আমরা দেখছি যে পি একটা বিন্দু আছে, পি বিন্দুটা হচ্ছে 1,2 বিন্দু, সেটা কোথায় আছে? সেটা একটা অধিবৃত্তের ওপরে আছে। অধিবৃত্তটা কত? অধিবৃত্তটা হচ্ছে তোমার আছে y² = 4x। একটা অধিবৃত্তের ওপরে পি একটা বিন্দু দেখতে পাচ্ছি। এবং দেখো পিএন কি দেওয়া আছে না, পিএন তোমার দেওয়া আছে একটা মানে অবিলম্ব দেওয়া আছে। দেখো পিএন হচ্ছে একটা অবিলম্ব। ঠিক আছে, আমার বলেছে পিএন সমান যদি 4x হয় তাহলে x এর মান কত। তাহলে আমার দেখো পি বিন্দু দেওয়া আছে, আমার এন বিন্দু বের করবো, এন বিন্দু বের করে পিএন এর দূরত্ব মানে বের করবো, সেটা সমান 4x করবো, সেখান থেকে আমার x এর মান চলে আসবে। দেখো তাহলে পি বিন্দুটা দেওয়া আছে, এন বিন্দু বের করতে গেলে আমার অবিলম্বের সমীকরণ লাগবে। অবিলম্বের সমীকরণ কি করে করে না, আমরা এখানে ডেরিভেটিভ করবো x এর রেসপেক্টে, করলে দেখো 2y dy dx
সমান ডান দিকে ডেরিভেটিভ করলে কত 4 আসবে। আচ্ছা তাহলে এইটা হয়ে যাবে dy dx ইকুয়াল টু, এটা দেখো 2y নিচে নামলে এটা হবে 2/y। এবারে অবিলম্বের সমীকরণ অ্যাট পি বিন্দু 1,2তে পেতে গেলে আমার অবিলম্বের যে প্রবণতা সে তার মান কী হয় না -dx dy অ্যাট কোন বিন্দু পি বিন্দু, তার মানে 1,2। তাহলে দেখো তো এই বিন্দুর আমার যে প্রবণতার মানটা কত না ওয়াই জায়গায় 2 পুট করো, দেখো এটাও উল্টে যাবে, এটা উল্টালে y/2 আর ওয়াইয়ের জায়গায় 2 পুট করলে দেখো এটা আসবে 1। তার মানে প্রবণতার মান আসবে অবিলম্বের মানে যে প্রবণতার মান আসবে হচ্ছে -1। এবারে তাহলে অবিলম্বের সমীকরণ কী হবে না অবিলম্বের সমীকরণ কী হবে না 1,2 বিন্দুগামী, তাহলে y-2 -1 m ইন্টু এক্স মাইনাস x1, তার মানে এটা 1,2 বিন্দুগামী x-1 হবে। তো এটা y-2 এটা গুণ করলে হবে -x + 1, এটাকে সাজালে দেখো x + y দুইটা ওপারে গেলে 3। তাহলে এই যে সমীকরণটা এলো এই সমীকরণটা কি বলবো না এই সমীকরণটা হলো অবিলম্বের সমীকরণ। এবারে দেখো পি বিন্দু আমার দেওয়া আছে, পি বিন্দু আমার এটা অঙ্কেতে দেওয়া আছে, আমার এন বিন্দু স্থানাঙ্কটা বের করতে হবে। এন বিন্দু কি, এন বিন্দু হচ্ছে অবিলম্ব আর এই যে অধিবৃত্ত, অবিলম্ব আর অধিবৃত্তের ছেদবিন্দু হচ্ছে এন বিন্দু। তাহলে আমি এখন এই যে অধিবৃত্ত y² = 4x এর ওপরে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি, সেটাকেই ধরছি এন, কোনো একটা বিন্দু মানে এন স্থানাঙ্ক। এন স্থানাঙ্কটা দেখো এন বিন্দুটা কোথায় কোথায় আছে, এন বিন্দুটা এই অধিবৃত্তের ওপরেও আছে আবার এই অবিলম্বের ওপরেও আছে এন বিন্দুটা। আমি এন বিন্দুটা স্থানাঙ্ক ধরে নেবো যেহেতু সে অধিবৃত্তের ওপরে আছে, এবং আমরা জানি অধিবৃত্ত যদি y² = 4ax হয় এর ওপরে কোনো বিন্দু স্থানাঙ্ক এরম ধরা যায় at², 2at, টিটা হচ্ছে প্যারামিটার, ঠিক আছে। এখানে আমাদের অধিবৃত্ততে এর মান কত, দেখো এর মান 1, তাহলে এর মান 1 হওয়ার জন্য আমি এন বিন্দু স্থানাঙ্ক at², তার মানে এটা হয়ে যাবে শুধু t², কারণ এর মান 1, আর একটা হবে 2at, তার মানে এটা হবে শুধু t। ওকে, তাহলে এন বিন্দুটা যেহেতু অধিবৃত্তের ওপরেও এবং অবিলম্বের ওপরেও আছে, তাহলে অধিবৃত্তের ওপরে থাকার জন্য এন বিন্দুটা আমি এরম ফর্মেটে ধরে নিলাম। এবারে দেখো এবারে এন বিন্দুটা আবার অবিলম্বের হচ্ছে মানে ওপরে আছে, তার মানে এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে। তাহলে এই সমীকরণটাকে স্যাটিসফাই করলে কী হবে t² + 2t = 3। ওকে, এবার এখান থেকে আমি টি এর মান বের করবো। দেখো এখান থেকে টি এর মান বের করলে একটু যদি আমি এরমভাবে সাজিয়ে নিই, দেখো আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। না কী করলাম, আমি দুদিকে 1 যোগ করলাম। তাহলে দুদিকে 1 যোগ করলে আমার সুবিধা কী হলো না এপারে আমার চলে এলো t+1 তার হোল স্কোয়ার, এপারে 4, দেখো 3 ছিল 1 যোগ করতে 4 হয়ে গেল। তাহলে দেখো তো এটা তাহলে t+1 সমান, তাহলে এপারে √4 করলে দেখো দুটো মান আসবে, একটা +2 একটা -2। দেখো t+1 সমান যদি +2 হয় তাহলে t এর একটা মান আসবে 1, আর t+1 সমান যদি -2 হয় তাহলে t এর একটা মান আসবে হচ্ছে -3। দেখো টির মান যদি আমি 1 পুট করি না, দেখো টির মান যদি আমি 1 পুট করি, দেখো এখান থেকে স্থানাঙ্ক কী আসবে 1,2, যেটা অলরেডি পি বিন্দু, তাহলে আমার টির মান 1 নিলে হবে না, কারণ সেটা তো পি বিন্দু চলে আসছে। তাহলে টির মান আমি কী নেবো -3, টির মান -3 নিলে সেটা আমার চলে আসবে এন বিন্দু। তাহলে টির মান -3 নিলে দেখো এটা হবে 9 - 6। তাহলে ব্যাস আমার পি বিন্দু আছে কত, পি বিন্দু আছে 1,2, এন বিন্দু আছে 9, -6। তাহলে আমার পিএন এর যে দূরত্ব দেখো 4x সমান দেওয়া আছে, 4x সমান দেওয়া আছে পিএন। পিএন মানে কি, পিএন মানে হলো পি থেকে এন এর দূরত্ব। তাহলে দুটো বিন্দুর দূরত্ব কী হবে 1 - 9 তার হোল স্কোয়ার +2 + 6 তার হোল স্কোয়ার। এটা দেখো প্রথমটাও 8² প্লাস পরেরটাও 8², তাহলে দুটো 8²। এটা আমি লিখতে পারি √2 × 8², তার মানে দেখো এটা হয়ে যাবে 8√2। তার মানে 4x সমান 8√2, তাহলে x সমান কি 4 দিয়ে ভাগ করলে হবে 2√2। তাহলে এই মানটা আমার চেয়েছে x সমান, তার মানে দেখো তো আমার চলে আসছে কত, x সমান হতে কত চলে আসছে, অপশান বি 2√2। বোঝা গেল, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট 30-এর দাগের অঙ্ক কী বলছে, দেখো বলছে f(x) = যদি এত অপেক্ষকটি যে বিস্তারের যথার্থ বর্ধিষ্ণু, তো সেটা কী হবে। দেখো যথার্থ বর্ধিষ্ণু, তাহলে যথার্থ বর্ধিষ্ণু যখন কোনো একটা ফাংশন হয় এবং তার বিস্তারটা বের করতে দেয়, তাহলে আমরা তখন কীভাবে করবো দেখে নাও। দেখো f(x) একটা মান বলে দেওয়া আছে, দেখো f(x) সমান বলে দেওয়া আছে 2x³ - 3x² + 1। ওকে, তাহলে f(x) যদি যথার্থ বর্ধিষ্ণু হয়, যে কন্ডিশনটা হোল্ড করে সেটা হচ্ছে f'(x) > 0। যথার্থ বর্ধিষ্ণু, যথার্থ কথাটা মানে দেওয়া থাকলে স্ট্রিক্টলি গ্রেটার দেন, ঠিক আছে, যথার্থ কথাটা দেওয়া থাকলে স্ট্রিক্টলি গ্রেটার দেন, শুধু বর্ধিষ্ণু থাকলে > করতাম, ঠিক আছে। এখানে যেহেতু যথার্থ বর্ধিষ্ণু দেওয়া আছে তাহলে কী হবে না f'(x) স্ট্রিক্টলি > 0 হবে। এখান থেকে আমার x এর রেঞ্জটা চলে আসবে। দেখো তো এখানে ডেরিভেটিভ করলে কত না 6x² - 6x আর +1, তো 0 হয়ে যাবে, ডেরিভেটিভ করলে ওর মান 0। 6 কমন না, এদিকে ভাগ করে দাও, অ্যাকচুয়ালি একটা এক্সও কমন যাবে, গেল এটাকে দেখো এটা হবে x, এটা হবে > 0। ওকে, দেখো এখান থেকে আমি শেখা এরমভাবে কী আছে না x আর x-1, তুমি এটা সমান 0 ভাবো, 0 ভাবলে x এর দুটো মান পাবে, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। ওকে, এবারে দেখো এই দুটো সংখ্যা এই যে সরল রেখা একে 3টে পার্টে ভাগ করে, একটা 0-র বাম দিকের পার্ট,
একটা 0 থেকে 1-এর মধ্যের পার্ট, একটা 1-এর ডান দিকের পার্ট। এখন হলো এইটা যেহেতু গ্রেটার দ্যান 0 আছে, তাহলে আমি কোন রেঞ্জটা নেবো? দেখো গ্রেটার দ্যান 0 মানে কি, এর এই মুখটা বা তীর চিহ্নটা বাইরের দিকে আছে না, তাহলে তুমি কি করবে, তুমি হচ্ছে এর বাইরের মানটা নেবে, মানে 0 আর 1-এর বাইরের মানটা নেবে। যদি এটা লেস দ্যান হতো তাহলে তীর চিহ্নটা কোন দিকে থাকতো, ভিতরের দিকে, তখন আমি এই 0 আর 1-এর মাঝখানের মানটা নিতাম। আমি এরমভাবে মনে রাখার চেষ্টা করি, তোমরাও চাইলে এরমভাবে মনে রাখতে পারো। তাহলে গ্রেটার দ্যান 0 আছে মানে কি, ওই তীর চিহ্ন বা ছুঁচ মতো মুখটা বাইরের দিকে আছে, তার মানে তুমি বাইরের মানটা নেবে। তাহলে 0 থেকে 0-র বাম দিকের আর 1-এর ডান দিকের মানটা নেবে। তাহলে এটাকে আমরা কিরমভাবে লিখবো, 0-র বাম দিকে মানে -∞ থেকে 0, যেহেতু ইকুয়াল সাইন হবে না কারণ এখানে স্ট্রিক্টলি গ্রেটার দেন আছে, ইউনিয়ন 1-এর হচ্ছে 1-এর ডান দিকের মান, তার মানে কি 1, ডান দিকের মান মানে কত, +∞। তাহলে দেখো তো এখানে আমাদের কোন অপশান চলে এলো, এখানে আমাদের যে অপশান এলো সেটা হচ্ছে অপশান সি। যেহেতু এখানে ইকুয়াল সাইন নেই, দেখো এখানে যদি ইকুয়াল সাইন থাকতো তাহলে এগুলো আমি সব থার্ড ব্র্যাকেট করতাম, 0-এর কাছে থার্ড ব্র্যাকেট, 1-এর দিকে থার্ড ব্র্যাকেট। আর মনে রাখবে ইনফিনিটিভ যেখানে দেবে সেখানে কোনো থার্ড ব্র্যাকেট হয় না, সেখানে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট বসে। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক দেখো 31-এর দাগের অঙ্ক, এটা একটা থিওরি দেওয়া আছে। কি বলছে, বিবৃতি দেখো, পাশে একটা ছবি আঁকা আছে। কি বলছে, বিবৃতি 1-এ x=c-তে চরম মান আর x=c বিন্দুতে অবম মান আছে। দেখো ফাংশনটা যেরকমভাবে আঁকা আছে, ফাংশনটা কিরম আঁকা আছে না, ফাংশনটা এরম একটা আঁকা আছে। কি বলছে, এইটা দেখো, এইটা বলছে এখানে সি বিন্দু, এবং তাহলে সি বিন্দু দেখো এখানে আঁকা আছে f'(c=0)। তাহলে যেখানে দেখো ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, ছবিতে ফাংশনটা এটা উঠেছে, তাহলে এইটা ওটার জন্য তাহলে এটা কি হয়, এটা হচ্ছে চরম মান হয়, এটা কমন সেন্স, ঠিক আছে। এবারে দেখো চরম মান হলে আর কিছু কন্ডিশন হোল্ড করে। চরম মান যে বিন্দুতে থাকবে, প্রথম কন্ডিশন কি না, ফাংশন f(x) যদি একটা ফাংশন হয়, তার যদি x=c-তে চরম থাকুক অথবা অবম থাকুক, প্রথম কন্ডিশন যেটা হোল্ড করবে না, f'(c)=0 হবে। দেখো এটা সেটাই দেওয়া আছে, f'(c)=0, ঠিক আছে। আর দেখবে এই যে চরম মানটা উঠছে না, তাহলে তার বাম দিকে কী হবে, ফাংশনটা ইনক্রিজিং ফাংশন হবে। তাহলে ইনক্রিজিং ফাংশন হলে কী হবে, f'(x)> হবে। দেখো ছবিটা এটা একটু ভুল দিয়েছে, f'(x) এখানে দিয়েছে, এটা অ্যাকচুয়ালি এখানে হবে, ঠিক আছে। কারণ দেখো এখানে অলরেডি এই লাইনের জন্য একটা কন্ডিশন বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ফাংশনটা তার বাম দিকে ইনক্রিজিং হবে, তার মানে সেটা f'(x)> হবে। আর ফাংশনটার ডান দিকে সেটা ডিক্রিজিং হবে, সেখানে f'(x)<0) হবে। ডিক্রিজিং হলে f'(x)<0). তার মানে এই ঘটনা কখন ঘটে, যখন সিতে চরম মান থাকে। তার মানে কি, তার মানে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা, তার মানে আমাদের অপশান এ অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো 32-এর দাগের অঙ্ক কি বলছে, x log x এর অবম মান চেয়েছে। তাহলে আমি কি করবো, x log x এর অবম মান y সমান ধরে নেবো x log x। তাহলে এর অবম মান বের করার নিয়ম কি, ডবল ডেরিভেটিভ করবো। আচ্ছা প্রথমে সিঙ্গেল ডেরিভেটিভ করলে এটা হবে x × 1/x প্লাস log x রেস্ট, x এর ডেরিভেটিভ 1, তাহলে এটা করলে এটা হবে 1 প্লাস log x, ঠিক আছে। এর ডবল ডেরিভেটিভ করলে d² সমান 1/x। এবার আমাদের কি করতে হয় না, এবার আমাদের এই যে dy dx এর মানটাকে 0 করতে হয়। তাহলে দেখো dy dx এর মানটা 0 মানে 1 প্লাস log x সমান 0 হবে। এখান থেকে log x এর মান কত হবে, -1, দ্যাট মিনস x এর মান হবে e⁻1, দ্যাট মিনস x এর মান 1/e। এবারে কি করতে হয় না, এই মানটা এখানে পুট করতে হয়, দেখবো গ্রেটার দ্যান 0 আসছে না লেস দ্যান 0 আসছে। গ্রেটার দ্যান 0 এলে তাহলে সেটা অবম মান থাকবে, লেস দ্যান 0 এলে চরম মান থাকবে। দেখো এখানে x এর জায়গায় 1/e পুট করলে, এই যেহেতু নিজে 1/x, আবার x এর জায়গায় 1/e পুট করলে সেটা উল্টে যাবে, গিয়ে এটা গ্রেটার দ্যান 0। তাহলে গ্রেটার দ্যান 0 মানে কি হলো, x=1/e বিন্দুতে ফাংশনের অবম মান আছে, ঠিক আছে। তাহলে অবম মানটা কত না, অবম মানটা বের করার সময় x এর মানটা আমি ফাংশনে পুট করব। তাহলে অবম মান কত না, আমি আবার বলছি, অবম মান যখন বের করবে তখন এই x সমান যেটা এলো, এই x সমান এখানে দেখো x সমান যেটা এলো, এটা ফাংশনে মেন ফাংশনে পুট করবে, ঠিক আছে। তাহলে দেখো ফাংশনে পুট করে এটা 1/e, এটা হয়ে যাবে log পাশে 1/e। log পাশে 1/e মানে কত, এটা 1/e, এটা মানে log 1 মাইনাস log e। আচ্ছা লগের বেসে কিছু নেই মানে ই আছে, আর এর মান তো 0, তার মানে এটা 1/e, এটা হয়ে গেল -1, দ্যাট মিনস এটা -1/e। তাহলে এর অ্যান্সার কত এলো, অ্যান্সার এলো -1/e, দ্যাট মিনস অপশান সি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো, নেক্সট 33-এর দাগের অঙ্ক কি বলছে দেখো, বলছে একটি ছক্কা দুবার নিক্ষেপ করা হলো, যদি প্রথম নিক্ষেপে 3-এর গুণিতক পাওয়া এ ঘটনা দ্বারা এবং দুটি নিক্ষেপে প্রাপ্ত সংখ্যার সমষ্টি 8-এর কম হওয়া বি ঘটনা দ্বারা সূচিত হয়, তাহলে P(a/b) এর মান চেয়েছে। দেখো প্রথম কথা আমাদের কি, প্রথম কথা হচ্ছে P(a/b) এর মান চেয়েছে। তাহলে এর ফর্মুলা আমরা কি জানি না, এটা জানি P(a)*b/P(b). তার মানে আমার P(b) ঘটনা দেওয়া আছে, তার সম্ভাবনা পেয়ে যাবো। আমার A*b এর যে ঘটনা, তার সম্ভাবনা মানে হচ্ছে বের করতে হবে। দেখো তো এ ঘটনা কি আছে না, এ ঘটনা বলছে যে যদি দুটো ছক্কা চালা হচ্ছে, তাহলে নাম্বার অফ এস কী হবে, দুবার ছক্কা চালা হচ্ছে, নাম্বার অফ এস হবে 36, কারণ 6 × 6 আমরা জানি, দুটো ছক্কা চাললে 6 × 6 36খানা আউটকাম আসে। এবার দেখো কি বলছে, যদি প্রথম নিক্ষেপে 3-এর গুণিতক পাওয়ার ঘটনা এ দ্বারা সূচিত হয়, তাহলে আমি যে ছক্কাগুলো ছুটছি তার প্রথমে 3-এর গুণিতক আসবে, এরম তাহলে দেখো তো কতগুলো আসবে, দেখো 3,1 আসবে, 3,2 আসবে, এরম করে দেখো 3,6 পর্যন্ত আসবে,
ঠিক আছে। আর দেখো তো আর কারা আছে, আমি তাহলে মানে সবগুলো লিখছি, ঠিক আছে। মানে দেখো তো এটা 3,3, 3,4, 3,5, আর দেখো আসবে 3,6, আর দেখো 6 গুণিতক। আর প্রথমে কে আসবে? দেখো প্রথমটা 3-এর গুণিতক হতে হবে, তাহলে প্রথমটা 3-এর গুণিতক হলে প্রথমটা 3 থাকতে হবে, প্রথমটা 6 থাকতে হবে। প্রথমটা 3 থাকলে প্রথমটা 3 রেখে তাহলে কতগুলো তৈরি করা যায়? 3,1, 3,2 করে 3,6 পর্যন্ত। আবার প্রথমটা 6 রাখলে এরকম কতগুলো তৈরি করা যায়? 6,1, 6,2, 6,3, 6,4, 6,5 আর 6,6। ব্যাস দেখো এই এতগুলো এ ঘটনার এলিমেন্ট আসবে। এবার দেখো তো বি ঘটনা কতগুলো আসবে না, বি ঘটনা কি বলছে, যে দুটো সংখ্যা পড়বে তাদের যোগফল 8 হবে, মানে 8-এর কম হবে, সরি 8 হবে না, 8-এর কম হবে, ঠিক আছে। দুটি নিক্ষেপে প্রাপ্ত সংখ্যার সমষ্টি 8-এর কম হবে, তার মানে যোগফলগুলো কি কি হবে? আচ্ছা একটু ভাবো, দুটো ছক্কা ছুড়লে, দেখো এই ধরনের অঙ্ক তোমরা করেছো, সমসম্ভব চলকে আছে, তাহলে দুটো ছক্কা ছুড়লে তাদের যোগফল সবচেয়ে কম কত হয়? সবচেয়ে কম 2 হয়, কারণ 1,1 যদি আসে তার যোগফল 2 হবে, সবচেয়ে কম যোগফল 2 হয়, সবচেয়ে হাইস্ট 12 হয়। তাহলে যোগফলগুলো কী হতে হবে? 2 হতে হবে, 3 হতে হবে, 4 হতে হবে, 5 হতে হবে, 6 হতে হবে, 7 হতে হবে, কারণ কী বলছে? যোগফলটা 8-এর কম। দেখো তো 2 যোগফল কাদের কাদের আসবে? 1,1-এর। 3 যোগফল কাদের আসবে? না 1,2, 2,1-এর। 4 যোগফল কাদের কাদের আসবে? 1,3, 3,1, আর আসবে দেখো 2,2। ওকে, 5 যোগফল কাদের কাদের আসবে? না 1,4, 4,1, আচ্ছা 2,3, 2,3, 3,2 হলো। দেখো আর 5 কারোর আসবে না। দেখো 6 যোগফল কারে কারে আসবে? 1,5, 5,1, আচ্ছা 2,4, আচ্ছা 4,2, আর একটা আসবে 3,3। ওকে, তাহলে এটা 6 হলো। দেখো তো 7 যোগফল কার কারে আসবে? 7 আসবে 1,6, 6,1, আচ্ছা 2,5, 5,2, আর দেখো আসবে 3,4, আর আসবে 4,3। এই দেখো বি এর এলিমেন্ট এইগুলো আসবে, আমি একটু ডিটেলসে করাচ্ছি। বি এর এলিমেন্ট এইগুলো আসবে। ওকে, এবারে দেখো আমাদের কি লাগবে, এবারে দেখো প্রবাবিলিটি অফ বি লাগবে, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। দেখো প্রবাবিলিটি অফ বি, দেখো নিচে আছে প্রবাবিলিটি অফ বি, তাহলে দেখো প্রবাবিলিটি অফ বি, দেখো একটু তুমি গুনে দেখো, বি এর মধ্যে 21খানা আছে, তাহলে কত? 21 বাই নাম্বার অফ এস কত? 36। এবারে যেটা বের করতে হবে সেটা এর সঙ্গে যেটা এ ইন্টারসেকশন বি। দেখো তো আমি এখানে আর করছি না, দেখো আমি দেখছি এখানে কারা কারা আছে। দেখো এ ইন্টারসেকশন বি মানে কি? এতেও আছে, বিতেও আছে। তার মানে দেখো বিতে কারা আছে? যাদের যোগফল 8-এর থেকে কম। এতে কারা আছে? যাদের প্রথমে 3 কিংবা 3-এর গুণিতক। তাহলে দেখো এদের মধ্যে দেখো তো, তার মানে এর মধ্যে তারাই বিতে থাকবে যাদের যোগফল 8-এর কম। দেখো তো কার কার আছে? এই দেখো 3,1, 3,2, 3,3, ঠিক আছে 3,4, 3,5 হবে না, তাহলে আর হয়ে যাচ্ছে। আচ্ছা 3,6 হবে না, 6,1 হবে, 6,2 হবে না, 6,3, দেখো আর কেউ আসবে না। তাহলে এ ইন্টারসেকশন বি এর মধ্যে কটা এলিমেন্ট থাকছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। বোঝা গেল আশা করি। তাহলে এ ইন্টারসেকশন বি এর মধ্যে 5টা এলিমেন্ট থাকছে, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 5টা। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান কত? 5/36। ব্যাস এখানে পুট করে দাও। ওপরে কত আসছে? ওপরে আসছে 5/36, নিচে আসছে 21/36। 36 36 কেটে গেল, তাহলে এইটা আসছে 5/21। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত আসছে? দেখো অ্যান্সার আসছে হচ্ছে 5/21, অপশান বি। চলো নেক্সট অঙ্কে যাও। নেক্সট দেখো 34-এর অঙ্ক কি বলছে, একটি থলিতে যথাক্রমে 3টি সাদা, 2টি লাল, 7টি সাদা, 3টি লাল, 5টি সাদা, 3টি লাল বল আছে। উদ্দেশ্যহীনভাবে একটি থলি নির্বাচন করে তার থেকে একটি বল তোলা হয়, তার থেকে একটি বল তোলা হয়, তোলা বলটি সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে দেখো 3টে থলি, 3টে থলিতে কটা করে সাদা, কটা করে লাল বলে দেওয়া আছে। এবার কি দেখো এই অঙ্ক প্রচুর আমি শিখিয়েছি, আমার দেখবে এসএনএস স্যারের পুরো সলিউশন আছে আমার চ্যানেলে, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই সেগুলো দেখো, এগুলো খুব ভালো করে শিখতে পারবে এবং নিজেরাও তোমরা করতে পারবে। দেখো তো 34 কি বলছে, দেখো একটা বল তোলা হয়, তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা। তাহলে দেখো প্রথমে কি বলছে, উদ্দেশ্যহীনভাবে একটি থলি নির্বাচন করা হয়, তাহলে থলি যে নির্বাচন করা হবে তার সম্ভাবনা কত? আমি আবার বলছি, 3টে থলি আছে, তার মধ্যে উদ্দেশ্যহীনভাবে একটা থলি নির্বাচিত হবে, তার সম্ভাবনা হচ্ছে 1/3, কারণ 3টে থলি আছে তার মধ্য থেকে একটা থলি নির্বাচিত হবে, তার সম্ভাবনা 1/3। এবারে দেখো যদি এবারে কি না, তার থেকে একটা বল তোলা হয়, বলটা সাদা, তাহলে দেখো প্রথম থলিতে কি আছে? প্রথম থলিতে 3টে সাদা, 2টো লাল, তাহলে এর যদি এই থলিটা নির্বাচিত হয় তাহলে এর থেকে একটা বল লাল হওয়ার সম্ভাবনা কত? সরি লাল না, একটা বল সাদা হওয়ার সম্ভাবনা। দেখো আছে 3টে সাদা, আর টোটাল বল কটা? 5টা, মানে অ্যাকচুয়ালি কী হয় 3C1, 3টে সাদা থেকে একটা সাদা আসবে, 3C1 বাই নাম্বার অফ এস কত? 3 আর 2, টোটাল বল 5টা, 5C1। 3C1 মানে 3, 5C1 মানে 5, তাহলে আমি ডাইরেক্ট 3/5 লিখলাম। দ্বিতীয় থলি হলে তাতে কটা সাদা আছে? 7টা, তাহলে এটা হবে 7 বাই দেখো 7 3 10, প্লাস 3 নম্বর থলি হলে তাতে সাদা বল আছে 5টা, তাহলে 5 বাই দেখো 5 3 8। ব্যাস এই অ্যান্সারটা যেটা আসবে। দেখো তো এটা 1/3 হবে, এটা দেখো কত 40 লসাগু হবে, এটা হবে 5 8 40, তাহলে 3 8 24, এটা 4 4 7 28, প্লাস এটা হয়ে যাবে 5 8 40, 5 5 25। আচ্ছা দেখো তো ওপরে যোগ করলে আসবে ওটা 77, মানে এটা 1/3 ইন্টু 77/40, তার মানে এটা হয়ে যাবে 77/120।
চলো তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট 35 দাগের অঙ্কটা কি বলছে দেখো। 35 দাগের অঙ্কটা দেখো, পি অফ এর মান দেওয়া আছে, পি অফ বি এর মান দেওয়া আছে, পি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে। এটা খুব ইজি একটা অঙ্ক দেওয়া আছে। দেখো পি অফ এ ওভার বি আগেরটাই করলাম, তারপরে এটা হবে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। ডাইরেক্ট মান দিয়ে দেওয়া আছে। দেখো এ ইন্টারসেকশন বি এর মান তোমার দেওয়া আছে 1/5, আর পি অফ বি তোমার দেওয়া আছে কত 1/4। তাহলে দেখো 4টা উল্টে গেলে এটা হবে 4/5। তাহলে আমাদের অ্যান্সার আসবে কত? অ্যান্সার আসবে অপশান সি। তো আচ্ছা মানে আগেরটায় দেখো অ্যান্সার আসবে হচ্ছে অপশান ডি। মানে বোঝা গেল। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 36 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবং দেখবে এটা এসএন দে স্যারের বইয়ের অঙ্ক। এই অঙ্কটা দেখো, এক ব্যক্তি 4বার কথা মানে হচ্ছে বললে তার মধ্যে 3বার সত্য কথা বলেন, একটি ঝোঁক শূন্য ছক্কা ছোড়েন এবং মানে হচ্ছে বলেন যে 6 সেটা পড়েছে। তাহলে সত্যি 6 পড়েছিল, তার সম্ভাবনা কত? এটা কোথাকার অঙ্ক? এটা বেস থিওরেম অঙ্ক। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বেস থিওরেমের অঙ্ক। এসএন দে স্যারের বইটা খুলবে, দেখবে বেস থিওরেমের আগের যে উদাহরণ একদম এই অঙ্কটা দেওয়া আছে। আমি সেই কারণে এখানে আর মানে হচ্ছে করাচ্ছি না, কারণ একটু লেন্দি অঙ্ক, তোমরা জানো, ঠিক আছে? তোমরা ওখান থেকে দেখে নিও। যদি কোথাও বুঝতে মানে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে আমাকে জানাবে, আমি এর আলাদা একটা তোমার ভিডিও করে দেবো এবং সেখানে ডিটেলসে বুঝিয়ে দেবো এই অঙ্কটা কেমনভাবে করতে হচ্ছে। তাহলে এর অ্যান্সারটা আমি জাস্ট দাগ মারছি, এর অ্যান্সার হবে হচ্ছে অপশান ডি, ঠিক আছে? দেখবি এর অ্যান্সার আসবে অপশান ডি 3/8। বোঝা গেল? দেখো 37 দাগের যে অঙ্কটা আছে, এ তো একটা ফর্মুলা ভেরিয়েন্স অফ 5x + 3। তাহলে ভেরিয়েন্স অফ 5x + 3 হলে কী হয়? 5টা, এই যে 5x এর 5টা বাইরে এলে কী হবে? স্কোয়ার হয়ে আসবে, আর 3টা ভ্যানিশ হয়ে যাবে। তার মানে কী হবে? 5 স্কোয়ার ভেরিয়েন্স অফ এক্স, দ্যাট মিনস 25 ভেরিয়েন্স অফ এক্স। এটা অপশান বি অ্যান্সার হবে। আচ্ছা 38 দেখো, 38টা একটু ক্যালকুলেশন করতে হবে। দেখো 38-এর অঙ্কে কী বলা আছে দেখো। 38-এর অঙ্ক দেখো বলা আছে এক্স এর গড় মানে এক্সপেকটেশন অফ এক্স দেওয়া আছে, এক্সপেকটেশন অফ এক্স সমান 6/5। আর দেখো একটা কথা আছে, এক্স স্কোয়ারের গড় মান মানে এটা ই অফ এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ারের এক্সপেকটেশন আছে 2। তাহলে কি বলেছে? ভেরিয়েন্স অফ এক্স। তাহলে ভেরিয়েন্স অফ এক্স এর মান তাহলে কত হবে? না, ভেরিয়েন্স অফ এক্স এর মান হবে সূত্র ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স তার হোল স্কোয়ার। দেখো তো ই অফ এক্স স্কোয়ার মানে 2, এটা হয়ে যাবে 6/5 তার হোল স্কোয়ার। দেখো এটা হবে কত? এটা হবে 2 মাইনাস এটা হবে 36/25। আচ্ছা 25 লসাগু হবে, এটা হবে কত? এটা হবে 50 মাইনাস 36, দ্যাট মিনস এটা হবে 14/25। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত এলো? অ্যান্সার হলো অপশান বি। নেক্সট দেখো 39-এর অঙ্ক কি বলছে, একটা সম্ভাবনা বিভাজন দিয়ে দেওয়া আছে, বলছে কে এর মান কত। কে এর মান আমরা কি জানি? এই যে নিচে প্রবাবিলিটি অফ এক্স এর যোগফল, মানে এই যে মানগুলো আছে প্রত্যেকটা যোগফল মানে সবগুলো যোগ করলে 1 করে, মানে সবগুলো যোগ ইকুয়াল টু 1 করে আমরা কে এর মান পাবো। তাহলে দেখো তো এখান থেকে কী হবে? সবগুলো যোগ করলে দেখো এই 0.1 আছে, 0.2 আছে, 0.2, তাহলে এই কটা যোগ করলে দেখো এটা হবে 0.5। আর দেখো কেগুলো যোগ করলে এই কে প্লাস 2কে, 3k প্লাস 3k মানে 6k প্লাস 4k করলে এটা 10, আর 5 করলে 15, তাহলে এটা হয়ে যাবে 15k ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে 15k সমান 1 মাইনাস 0.5 করলে 0.5 আসবে। তাহলে কে এর মান হবে দেখো, এটা করলে কত? এটা করলে 5/10, আর 15 নিচে নামবে, এটা হবে 15। এটা কাটাকুটি করলে এটা 3, এটা করলে হচ্ছে কত? 1/30। তাহলে আমার কে এর মান কত আসছে? অপশান এ 1/30। আচ্ছা দেখো তো 40-এর দাগের অঙ্ক কি বলছে দেখো। 40-এর দাগের অঙ্ক বলছে দেখো, বলছে প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু 4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.6 এটা হলে তবে কে এর কোন ক্ষুদ্রতম মানের জন্য, মানে কে এর কোন ক্ষুদ্রতম মানের জন্য এটা হবে, এটা জানতে চাই। দেখো প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু 4, এটা মানে কি লেখা যায়? এটা মানে লেখা যায় প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান 4, এক্স এর মান 4-এর থেকে ছোট কিংবা সমান। দেখো 4-এর থেকে ছোট কিংবা সমান এক্স এর মান কারা কারা আছে? 4 আছে, 3 আছে, 2 আছে, 1 আছে, 0 আছে, -1 আছে। তাহলে এদের প্রত্যেকটা সম্ভাবনা আমাকে নিতে হবে। তার মানে এখানে কি করবো না, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু -1 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0 প্লাস এরকম করে কত পর্যন্ত যাবে না, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 4 পর্যন্ত যাবে, তার মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.6। তাহলে দেখো তাহলে প্রত্যেকটা সম্ভাবনা আমি লিখবো। দেখো তো -1 এর সম্ভাবনা কত আছে? -1 এর সম্ভাবনা 0.1, তারপর 0 সম্ভাবনা কে, তারপর দেখো 1 ছিল, 1-এর সম্ভাবনা হচ্ছে 2k, তারপর একটা 0.2, তারপর একটা 3k প্লাস তারপর একটা হচ্ছে 4k, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.6। দেখো তো এগুলো যোগ করলে কী হবে? দেখো 0.1 আর 0.2 যোগ করলে এটা হবে 0.3, আর কে এগুলো যোগ করলে 3k 6k, এটা হবে কত? 10k ইকুয়াল টু, আচ্ছা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.6। ওকে, তাহলে দেখো তো এইটা এই দিয়ে গেলে কত হবে? 10k ইকুয়াল টু দিয়ে ফেলছি আমি শুধু, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটা বিয়োগ করলে 0.3। তার মানে এখানে কে সমান দেখো তো এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.3/10। তাহলে এর মান কত হবে? 0.03। ওকে 0.03, তার মানে কে গ্রেটার দ্যান 0.03, তার মানে কে এর সবচেয়ে ছোটো মান কত হবে? কে এর সবচেয়ে ছোটো মান হবে এই 0.03, অপশান এ। তাহলে বোঝা গেল আশা করি। তাহলে দেখো এই পেপারটার এই সলিউশন হলো। তোমাদের যদি এই ক্লাসগুলো সত্যি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু সবার সঙ্গে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।